আমরা চলে যাচ্ছি সাকিব ভাইয়ের কাছে শুরুতে যাই এবং সাকিব ভাই কেমন লাগছে? Hello everybody, it's great to be back. Bhoot FM এ অনেকদিন পরে আসলাম and first of all I have to congratulate Radio Furti, specifically Bhoot FM and specifically Russell. Thank you. যে একদিন former CEO Daniel কে বলেছিল ভূত একটা প্রোগ্রাম করলে কেমন হয়? I think that's how it all started and then I remember Russell এসে ঠিক আসছিল একবার নিচে রাস্তায় আমরা চার মিটিং করলাম, ছোট্ট একটা মিটিং করলাম and then it all started. So এবং আপনার সাথে আমার মিটিংটার মেইন ব্যাপারটা কিন্তু খুব মজার ছিল যে আচ্ছা এত গল্প আসলে কি পাবো? হ্যাঁ তুমি কল করো, সবাই যা বলে দাও, দেখো সবাই পাঠাবে। তুমি এটা একদিনে তো ভাবছো কেন? ওটা কিন্তু আমি তখন আসলে তোমাকে যে কনফিডেন্স নিয়ে বলছিলাম পুরো চাপা মারছে, বুঝছো? কোনো আইডিয়াই ছিল না যে মানুষ যে এইভাবে প্রোগ্রামটা মানে they'll get attached to it and they'll send in so many stories because আমাদের কাছে খুব ইন্টারেস্টিং, সবার কাছে ইন্টারেস্টিং হবে বুঝি নেই। Same with you, right? সবার কাছে হবে বুঝি নেই। So it's great to be back. Missing সুমন ভাই a lot. জিবরান এখনো স্টোরিগুলো চলছে 6 বছর, এখনো শেষ হচ্ছে না। হ্যাঁ, জীবন ভাই হচ্ছে আমার মানে অনেক পছন্দের একজন সিনেমাটোগ্রাফার, আসলে সিরিয়াসলি বলছি। জীবন ভাই আপনার কোনো প্ল্যান নাই আসলে সিরিয়াসলি এরকম কোনো ফিল্ম বা কিছু ইন ফিউচার করার? ডেফিনেটলি অনেক ইচ্ছা আছে অনেক কিছু করার। হরর ফিল্ম আমরা চাই আপনার কাছে। হ্যাঁ, ফিল্ম হবে, এটা বলে দিচ্ছি, ফিল্ম হবে। কবে হবে জানি না, because as you said we're all very busy, but there is always time for the things that you love. একদম, which is why আমরা আজকে এখানে আসছি, because we love Furti, we love Bhoot FM, so we're here. So film করার ইচ্ছা আছে, but যেটা হয় যে আসলে আমি তো চাকরি করি and he's a filmmaker, so time and everything is a huge problem, but we have some great stories we want to tell, so film হবে ডেফিনেটলি ইনশাআল্লাহ। সো আমরা কিছু শুনতে চাই আজকে, প্লিজ ছোট করে হলেও কিছু শুনতে চাই, আর বড় করে তো কথাই নাই। গ্যালাক্সি ফার ফার অ্যাওয়ে যেটা হয়েছে মানে আমরা তো আসলে স্টোরিজ যে কারণে আমরা আসলে অনেক কিছু মানে অনেকদিন আসি না বা রেগুলারলি আসি না, বিকজ আমরা স্পেসিফিক ইনভেস্টিগেশনে যেতাম। হ্যাঁ, স্পেসিফিক আমাদের যে ঘটনাগুলো হয়েছিল ওগুলো আমরা বলতাম। সাকিব আপনার ফ্যামিলিরও অনেক ঘটনা আছে, মানে এটা প্রচুর, আপনি ঘটনা আসলে ভুলে গেছি। এটা যেটা হয় যে আসি না দেখে আর মনেও নেই, উই স্টপ ইনভেস্টিগেটিং আই থিঙ্ক 3-4 years back, 5 years back. So বাট যেটা আমি করতে পারি রাসেল, কারণ আমাদের এখানে অনেক নতুন লিসনার আছে যারা আমাদের পুরনো স্টোরি হয়তো খুব ভালো হয়, হয়তো খুব ভালো হয়, খুবই ভালো হয়। So I can share one or two of the stories. Please. So আমার একটা ফেভারিট স্টোরি যেটা মানে আমার ফ্রেন্ডরা আমাকে প্রায় জিজ্ঞেস করে যে ওরাও কিন্তু আমাকে অনেক জ্বালায় যে বহুত স্কুলিং না কেন। সো ওরা আমাকে এখন একটা নতুন প্রশ্ন করে, সেটা হচ্ছে যে এতগুলা এক্সপিরিয়েন্সেস ইউ হ্যাড, তারপর আমরা বলে যদি আমরা এগুলো বিশ্বাস করি না, এটা আবার অ্যাড করি যদি আমরা বিশ্বাস করি না, বাট তোর যতগুলো এক্সপিরিয়েন্স হয়েছে কোনটা তোকে সবচেয়ে বেশি ফ্রিক আউট করছে বা ভয় দেখাচ্ছে, তখন আমি ইউজুয়ালি দুইটা স্টোরি বলি। তো একটা স্টোরি আজকে আমি শেয়ার করতে চাই, যেটা তুমি অবভিয়াসলি শুনছো, মাসুমও শুনছে। ইনফ্যাক্ট মাসুম ইজ দ্য আদার গাই হুজ বিন বিহাইন্ড দ্য কনসোল, যেটা সবাই জানে না। সেটাই ফার্স্ট এপিসোড থেকে ছিল। হ্যাঁ, একদম। Masoom is the guy you guys don't know. He's the guy who takes care of all the voices and the sound and the music that you hear. Entire technical production of this program for 6 years from the first episode was done by Masoom. মাসুম ভাই তো খুব ফেমাস সবার কাছে, একদম মানে যেখানেই যাই সেখানেই প্রথমেই মাসুম ভাই কোনটা, মাসুম ভাই কোনটা। That's how it should be. Absolutely, that's how it should be. So anyway, এই গল্পটা তোমরা দুজন শুনছো, বাট অনেকে হয়তো শুননি। This is a story of একদম প্রথমকার দিকে যখন আমরা শুরু করছি, যে জাস্ট ভৌতি সাইডে একটা ফর্ম হয়েছে। সো তখন একদিন সুমন ভাইয়ের কাছে একজন আসলো, একটা ইয়াং ছেলে, এসে বললো যে কি মানে সুমন ভাই আমাদের ডাক দিছে, আমরা গেছি। তো বলছে যে একটা ছেলে আসছিল, ওর একটা নানা বাড়ি আছে এই জাস্ট নদীর ব্রহ্মপুত্র ওই সাইডে, যে কি বলে ওইদিকে ওই যে নতুন লাইসেন্স করতে যেতে হয়েছে ইকুরিয়া বা কেরানীগঞ্জ, হ্যাঁ ওই সাইডে, জাস্ট ওইটা পার হয়ে একটু গেলে ওই সাইড, ওখান থেকে আসছে। তো ওদের ঘরে পুরোনো নানা বাড়ি আছে, তো ওখানে একটা রুম নিয়ে খুব প্রবলেম, কেউ থাকতে পারছে না, পুরোনো বাসা এখন কেউ নাই। তখন বললাম যে মানে স্পেশাল ওয়াই শুড বি গো দেয়ার ভার্সাস এনিথিং এলস। বলে যে ছেলেটা একটা কথা বলছে, ওটার পরে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। কি কথা? ছেলেটা নাকি এসে ঘুমাকে বলছে যে শোন ভাই, আমাদের নানা বাড়িতে একটা রুম আছে যেখানে যদি কেউ ঘুমায় তাহলে সকাল হয় না। এই লাইনটা খুবই মানে ডিস্টার্বিং একটা, ঘুমাইলে আর সকাল হয় না, এটা মানে তখন বের হলো যে অ্যাপারেন্টলি ওর নানা নাকি জিন পালছে। এটা খুবই কমন একটা বাংলাদেশের বা এই কালচারের একটা জিনিস, যে জিন পালা এন্ড অল অফ দ্যাট। সো উনি জিন পালতেন, ওনার নাকি পোষা জিন ছিল একজন। সো আফটার হি ডাইড ফর হোয়াট এভার রিজন, ওই রুমে ওই জিন কাউকে থাকতো, ওনার একটা বড় বেডরুম ছিল, ওখানে কাউকে থাকতে হতো। সো ওনার রুমটা, উনি যেহেতু বাড়ির মালিক ছিল, ওনার রুমটা ছোট সুন্দর বড় রুম, সো ওখানে কেউ থাকতে পারতো না। অ্যাপারেন্টলি বেশ কয়েকজন চেষ্টা করছে, এন্ড যেই কারণে লাইনটা হচ্ছে, ওখানে ঘুমানোর পরে দে ফেল ইনটু কোমা। সো এটা নাকি দুজনে হচ্ছে, যে কোমায় হচ্ছে, একজন নাকি 6 মাস কোমায় ছিল, একজন 3 মাস কোমায় ছিল, এন্ড কোমা থেকে একজন নাকি মারা গেছে। সরি, 3 জন ছিল। এগুলো ভেরিফাইড না, এগুলো হচ্ছে গল্প, জানি না। আচ্ছা, ও বলছে, আমরা শুনছি একজন নাকি মারাই গেছে, কোমা থেকে আর উঠে নাই, একজন 6 মাস পরে উঠছে, একজন 3 মাস পরে উঠছে। এন্ড যারা উঠছে ওদের গল্প ছিল যে ওরা নাকি একটা
ওয়ার্ল্ডে ছিল যেখানে সবকিছু গ্রে, কোনো মায়া। কালার নাই, কোনো কিছু নাই, মানে সারাক্ষণ একটা টুয়াইলাইট, সূর্য কখনো ওঠে না, রাতও না, মানে বিভৎস একটা জায়গা। ওখানে কেউ নাই, ওখানে খালি একা। এই জায়গাগুলো কিন্তু খুব অদ্ভুত, এই কথাগুলো হ্যাঁ, খুব মানে অদ্ভুত। এখানে গিয়ে সে সারাক্ষণ একা ছিল এবং সে পাগল হয়ে গেছে, কারণ একা 6 মাস, মানে ওখানেও হি ফেল যে টাইম ইজ মুভিং, Right. বাট ওর কাছে 6 মাস মনে হয় 6 মাস তো আমাদের টাইমে ছিল। ও বলছে যে ও পাগলই হয়ে গেছে। ওদের রিহ্যাবিলিটেট করতে অনেক টাইম লাগছে। আফটার দে কেম আউট অফ দ্য কোমা ওদের মোটামুটি আরো 1-1.5 মাস 2 মাস লাগছে নর্মালি মানুষের সাথে আবার ইন্টিগ্রেট করতে। সেইগুলো আমরা শুনে আমরা তো এগুলো বিশ্বাস করি নাই, বাট আমরা যেটা করি যে আমরা কাউকে আসলে ওভাবে জাজ করি না যে ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন বা বানায় বলতেছেন। আমরা দেখি জিনিসটা শুনতে ইন্টারেস্টিং নাকি, ইফ ইট ইজ ইন্টারেস্টিং তাহলে আমরা যাই। তো সোমন ভাই যখন আমাদের এগুলো বললো, সোমন ভাই এক্সট্রিমলি ইন্টারেস্টিং, চলেন যাই। সো আমরা গেলাম। সো ওই এলাকায় আমরা পৌঁছেছি অ্যারাউন্ড রাত 10টা 10:30টার দিকে। আচ্ছা, পৌঁছায় তো তখন আমাদের ইকুইপমেন্ট খুব কম ছিল। উই হ্যাড আ বেসিক ক্যামেরা, হ্যাঁ উই হ্যাড বেসিক ক্যামেরা, নাইট ভিশন ছিল যেটা ইনফ্রারেড, আর উই হ্যাড সাউন্ড রেকর্ডার্স। তো আমাদের আর ইএমএফ ফ্রিকোয়েন্সি এগুলো কিছু ছিল না, ডিরেকশনাল থার্মোমিটার সব কিছু ছিল না। তো এই ক্যামেরা সেট আপ করতে লিটারালি 15 মিনিট লাগছে। 15 মিনিটে আমরা ক্যামেরা সেট আপ করছি, চেক করছি আমাদের সাউন্ড টাউন্ড ঠিক আছে নাকি, ফাইন। তারপরে আমরা ডিনার করিনি, কারণ ভাবছিলাম ঢাকার বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে ডিনার করবো। সো বের হয়ে ওই কাছে একটা ওই শান্তি টাইপের ছিল ওই রাস্তার দোকানগুলো, ওখানে গিয়ে আমরা ওগুলো খুব পছন্দ করি, রাস্তার পাশের দোকান। তো ওখানে গিয়ে আমরা হেভি পেট ভরে দিচ্ছি। পেট ভরে খেয়েটে 11:30টার দিকে ওয়েন্ট ব্যাক টু ওই রুমটা খুব ভেরি টিপিক্যাল পুরোনো দিনের যে বাসাগুলো আমরা যেমন হয় দেখি সেরকম একটা রুম, এবং পুরোনো দিনের বাসার মতো বিশাল বিশাল জানালা আছে, ওখানে থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাই। সো জানলা আছে কাঠের জানলাগুলো। সো আমরা গিয়ে ওই রুমের লাইটটা নিভিয়ে দিয়ে তো বেসিক্যালি বাসাটার সামনে বিশাল একটা উঠান আছে, মানে ওই রুমটার সামনে একটা ব্যাকইয়ার্ড ছিল মনে হয়, বিশাল একটা উঠান টাইপের, ওটার পরে ওয়াল, তারপরে একটা গলির ওই পাশের কিছু বিল্ডিং এবং স্ট্রিট লাইট। সো যেহেতু এটা ঢাকার একটু বাইরে মফস্বলের জায়গা, সো অত লাইট আসলে নাই আমাদের ঢাকার ভিতরে যেগুলো লাইট থাকে। সো খুব কয়েকটা টিমে স্ট্রিট লাইট আছে, এই হচ্ছে আলো। আর চাঁদ ছিল মনে হয়, চাঁদ ছিল না মাইকে বল, সরি বলবো না, চাঁদ সূর্য ছিল, ডে ওয়াজ ডে, নাইট ইট ওয়াজ নাইট, ইট ওয়াজ টোটালি নাইট। আই থিংক দেয়ার ওয়াজ সাম মুন। No, there was no moon because don't remember. আচ্ছা, ওকে। সো ওদিন হয় চাঁদ ছিল, মানে হয় অমাবস্যা ছিল অথবা মেঘে ঢাকা ছিল, কিছু ছিল। তো আমরা তখন ওই টিয়ে করে সব সেটেট করে বসছি, তো ওই ওয়েটিং কিছু হবে নাকি। তো ইউজুয়ালি যখন কিছু হয় তখন যেমন জিবরানের সেন্স করতে পারে, জিবরান সবচেয়ে আগে একটা ফিলিং হয়। সো ও কিছুটা বলে যে আই এম ফিলিং সামথিং, অথবা কিছুটা বলে যে কিছুটা হচ্ছে মনে হয়, এন্ড দেন ইউজুয়ালি দ্য নেক্সট পার্সন টু পিক ইট আপ ইজ সুমন ভাই, এন্ড আই এম সামবডি যে জীবনে কিছু পিক আপ করি। সেটাই। সো ওই দিন দেখি যে জিবরান ভাই, সুমন ভাই ওকে, মানে কেউ কিছু কারো কোনো সমস্যা হচ্ছে না, যোগ করতেছে আমরা যেটা করি, মানে ওয়েট করতে করতে যেটা হয়, মানে একবারের জন্য মনে হয় না যে আমরাও কোমায় চলে যেতে পারি বা এরকম কিছু। ওটা তো আমরা বিশ্বাসই করি, যাও মানে এইসব গল্প কি বিশ্বাস করে। সেটাই। এনিওয়ে এগেন আই এম সেইং, যে গল্পটা বলছেন আমরা জাজ করি নাই, আমি জাস্ট সেইং আমরা বিশ্বাস করি। সো জাস্ট এজ এই গল্প শুনে যে শুনবে তার বিশ্বাস করার কোনো দরকার নেই, জাস্ট শেয়ার করতেছে একটা জিনিস। সো আমরা খুব নর্মালি কথা বলছি, আর দ্য নেক্সট থিং আই রিমেম্বার, আমার চোখ খুলল। কথা বলছি, নেক্সট থিং আসছি, আমি জাস্ট চোখটা খুললাম। চোখ খুলে দেখি যে জিবরা সুমন ভাই আমার সামনে নাই, আমি বসে আছি ওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছি, রুমে কোনো ফার্নিচার ছিল না। আচ্ছা, ওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছি, কি ব্যাপার, পাশে টাকা দেখি জিবরা সুমন ভাই দুজনে ঘুমাচ্ছে। আচ্ছা, সামনে এটা কেমনে হইলো, আমি আমার কোনো মেমোরি নাই যে আমি কখন ঘুমাই গেছি। এটা খুবই অড। সেটাই। আমি তখন ইমিডিয়েটলি দুজনকে ডাকতেছি যে সুমন ভাই উঠেন। ওরা উঠছে, উঠে আমরা হোয়াট হ্যাপেন, মানে সবাই একসাথে ঘুমিয়ে গেলাম, ঘটনা কি? তখন শুনলো যে আই ডোন্ট নো, মানে এটা তো জীবনে হয় নাই, মানে এর আগেও আমরা অ্যাটলিস্ট 6-7টা ইনভেস্টিগেশনে গেছি, তখন সেটা তো হয় নাই আগে, আমরা তো ঘুমাই নাই, এটা কি ধরনের কথা। তো তখন আমরা কারোরই মনে নাই হোয়াট হ্যাপেন। সো আমরা যেটা করলাম, ক্যামেরা রেকর্ড চলছিল। আমরা দেখি যে উই স্ল্যাপ ফ্রম সে 12:30 to 1:30 মতো, 1 ঘন্টা টাইম। আমরা তো জানি না কি হচ্ছে। ক্যামেরা রিওয়াইন্ড করে আমরা দেখতেছি
যে তিনজন আড্ডা মারতেছি আমরা, আড্ডা মারতে মারতে আমি হাই তোলা শুরু করলাম। হাই তোলা শুরু করে আমি একটু ওয়ালের কাছে গিয়ে বসলাম, বসে ওখানেও একটু দু একটা কথাবার্তা বলে হঠাৎ করে চুপ করে ঘুরে গেছে। আল্লাহ। তারপরে দেখি ওরা দুজন আমাকে নিয়ে একটু হাসাহাসি করতেছে, আচ্ছা, যে এই মোটা ঘুরে গেছে, এই শাকিব বেশি এত খাইছে, সব বলতে বলতে ওরাও দেখি আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। ওরাও বসলো, বসে বসে লিটারালি দুজন কথা বলতে বলতে একজন দুজন স্মুথলি ঘুমাই গেছে। And then for 40-45 minutes of the tape আমি তিনজন ঘুমাচ্ছি, আর কিছু নেই। এটা কেমনে হইলো? তখন আমি জিজ্ঞেস করলাম জীবনকে যে আর ইউ ফিলিং এনিথিং, হোয়াট ইজ দিস? ইজ আই নো আই ডোন্ট ফিল এনিথিং। তখন সুমন ভাইকে আবার জিজ্ঞেস করলাম যে শোনো, আপনি আর ফিলিং এনিথিং, যে এনিথিং রং? সুমন ভাই বলে যে না, আমি তো কিছুই ফিল করছি না। তখন আমরা ডিসকাস করলাম যে তাহলে এটা হতে পারে যে আমরা যেহেতু এই রাতে বাইরে খাইছি, মানে এই জায়গা মানে খাবার কিছু হতে পারে, তেল তুলে প্রবলেম হতে পারে, মশলার প্রবলেম হতে পারে। সো মেবি খাবারে কোনো প্রবলেম ছিল এবং আমরা ওটা খাইছি, যেটা হয় যে মাঝে মধ্যে ঘুম চলে আসে বা ইয়ে হয়েছে। সো উই থট যে এরকম কোন একটা প্রবলেম হয়েছে, এটাই সবচেয়ে সাইন্টিফিক রিজনিং আমরা বের করতে পারলাম, লজিক। এই কারণেই আমরা তিনজন ধাম করে ঘুমাই গেছি। ঠিক আছে, ভালো কথা, ঘুমাই গেছি। সো আমরা বাই দ্য টাইম ক্যামেরা তো 1 ঘন্টা ইয়ে হয়ে গেছিল। সো ব্যাটারি চেঞ্জ করলাম, ব্যাটারি চেঞ্জ করে ক্যামেরা আবার সেট আপ করলাম। সেট আপ করে আমরা ওয়েট করতেছি। উইদিন 5 minutes the camera battery died. Within 5 minutes camera battery died. এটাও তো খুবই মানে অ্যাবনর্মাল। এটা খুবই অ্যাবনর্মাল, বাট তখন আমরা তো প্রথম তো আমরাও নিজেরাও শিওর না যে আসলে কি হয়েছে। আমি ইমিডিয়েটলি জীবনকে দোষ দিচ্ছি যে তুই হালা টেকনিক্যাল ইনচার্জ, তুই ব্যাটারি চার্জ করস না, এসি I took it personally. জীবন দেখা বলে আমি চার্জ করে বলে আমি সবগুলো নিজে চার্জ করছি নিজের হাতে। ও অনেক বলতেছে, আমিও বলছি, সময় কিছু বলতেছে, মজা দেখতেছে আর কি। এইসব বলাটা সে আবার ওই ব্যাটারি বের করে রাখলো। আবার থার্ড ব্যাটারি বললাম, আর মিনওয়াইল ওই দুইটা ওখানে পাওয়ার আউট হচ্ছিল, চার্জ হচ্ছে। ওটা চেক করে ফুল ব্যাটারি আছে, দিলাম, ঠিক আছে। ওটাও উইদিন 10 minutes আরো কম, 8 to 10 minutes এর মধ্যে দ্যাট ব্যাটারি রান আউট। তখন আমি আবার ওরা না কিছু বলতেছে না, মানে উই আর টকিং অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং অন, বাট জিবরানও কিছু বলতেছে না যে এম আই হিয়ারিং, মানে আই এম ফিলিং সামথিং। সোনু ভাইও কিছু বলতেছে না যে আই এম ফিলিং সামথিং। তখন আই স্টার্টেড গেটিং ওয়ারিড যে 3টা জিনিস হয়েছে যেটা আমরা এক্সপ্লেন করতে পারছি না, আর আমাদের গ্রুপের যারা এসব জিনিস ইউজুয়ালি সেন্স করতে পারে ওরা কিছু সেন্স করতেছে না, ঘটনাটা কি। তখন এটা নিয়ে আমরা কিছু কথা বলতেছি, কথা বলতে বলতে হোয়াট হ্যাপেন, পুরো এলাকা ইলেকট্রিসিটি চলে গেছে। সো আমরা অলরেডি ডার্কেন রুমে আছি, রাইট, এন্ড উই হ্যাভ ওই টর্চ যে টর্চ আছে সো ইউজুয়ালি আমরা টর্চ অফ করে রাখি, আমরা হাঁটাহাঁটি করছি হেলমেটের সাথে যে অফ থাকে, যখন দরকার হয় তখন আমরা জ্বালাই, আদারওয়াইজ ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করি, মানে কিছু মুভমেন্ট হলে ওটা অন করি, নাহলে তো ব্যাটারি শেষ হয়ে যাবে। আচ্ছা, সো হঠাৎ করে কারেন্ট চলে গেল। বাই দ্যাট আই মিন ওই রুমে যে আলোটা আসতেছিল ওটা বাইরের আলো আসতেছিল, যেটা বললাম যে বাড়ির বাইরে একটা উঠানের পরে রাস্তা, ওখানে স্ট্রিট লাইট, ওই হালকা আলোগুলো জানলা দিয়ে আসতেছিল, ওইখানে পুরো কারেন্ট চলে গেছে। সো ইমিডিয়েটলি এমন নিকষ কালো অন্ধকার হয়ে গেল, আমি জানি না তো রাসেল বা মাসুম এক্সপিরিয়েন্স দ্য ডার্কনেস, যেটা হচ্ছে যে এত অন্ধকার যে নিজের হাত দেখা যায় না, এবং দ্যাট ইজ এক্সট্রিমলি ডিসওরিয়েন্টিং, মানে ইউ ফিল লাইক একটা লিম্বো স্পেসে আছে। হ্যাঁ, আসলে আমার কয়েকদিন আগে নিজের বাসায় হয়েছে, সুপার কারেন্ট চলে আসছে, হঠাৎ করে 2-1 বার হয়েছে, আমি বের হয়েছি দরজা দিয়ে, তবে নিজের হাত দেখতে পাচ্ছি না, মানে এই অবস্থা খুব উইয়ার্ড লাগে ওই টাইপের, অসম্ভব উইয়ার্ড লাগে। সো ওই রকম একটা অন্ধকার সিচুয়েশনে মানে হাত পাও দেখতে পাচ্ছি না। সো ইমিডিয়েটলি আমরা যেটা করছি, উই ওয়েন্ট ফর আর টর্চেস। টর্চ একটাও কাজ করছে না, ওদেরও ব্যাটারি তার মানে একই সমস্যা, অল টর্চেস গন। নেক্সট হোয়াট উই ডিড, সবার মোবাইল বের করছি, অল মোবাইলস ডেড, সিগন্যাল না, ডেড, দেয়ার ইজ নো চার্জ, অলরাইট। এগুলো আমরা করতেছি এন্ড আমরা কেউ কাউকে দেখতে পারতেছি না। সো উই ডোন্ট নো, মানে লাস্ট মেমোরি আছে কে কোথায় ছিলাম। তো সুমন ভাই প্রথমে বলছে যে যেখানে আছে দাঁড়া থাকো, ডোন্ট মুভ, কারণ আমি যেগুলো চুপচাপ দাঁড়ায় এগুলো টেস্ট ফেস করছি, কিছু হচ্ছে না। তখন আমি সুমন ভাই আই এম ফিলিং সামথিং for the first time maybe, হ্যাঁ, আমি বললাম যে সুমন ভাই আই এম ফিলিং সামথিং, আই এম ফিলিং এক্সট্রিমলি সাফোকেটেড, আমার কাছে মনে হচ্ছে খুব
প্রেশার একটা ফিল করতেছি অন মাই চেস্ট এন্ড হার্ট, মানে প্যানিক হইলে যেটা হয় ওইরকম একটা ফিলিং লাগতেছে। আপনারা কিছু ফিল করতেছেন? মানে আমি ভয়ের কথা বলতেছি। জীবন বলে না, আই ডোন্ট ফিল এনিথিং। সুন্দর বলে আই ডোন্ট ফিল এনিথিং। এইরকম সময় কিছুটা ততক্ষণ আমাদের চোখ সয়ে আসছে টু দ্য ডার্কনেস। সো আমরা নিজেদের হাত একটু দেখতে পারতেছি। তখন দেখলাম সুমন ভাই জানলা যেখানে ছিল উনি জানলার কাছে দাঁড়ায় ছিল, এন্ড ইজ লুকিং আউট। তখন সুমন ভাই আমাদের ডাকছে, তোমরা এদিকে আসো। সো উই জয়েন হিম জানলার কাছে গিয়ে। জানলা দিয়ে তাকায় দেখি বাইরেটা না, মানে ইটস এক্সট্রিমলি উইয়ার্ড, মানে প্রচন্ড গ্রে টাইপের একটা সিচুয়েশন। মানে যেটা শুনে হ্যাঁ, মানে এজ ইফ সব মারা গেছে আর কি, মানে সবকিছু থেকে লাইফ চলে গেছে, বুঝছো? আসলে একটা দেয়ালেরও তো লাইফ থাকে, একটা বিল্ডিং এর একটা লাইফ থাকে, রাস্তারও একটা লাইফ থাকে। ইটস লাইক উই ওয়ার লুকিং এট সামথিং যেখানে নাথিং ওয়াজ অ্যালাইভ, এন্ড ইটস ভেরি ডার্ক, আবার একটু গ্রে, মানে এক্সট্রিমলি উইয়ার্ড। আমরা তিনজন করে দাঁড়ায় আছি, এন্ড উই সি অনেক দূরে আকাশে একটা রেড লাইট যেটা ব্লিঙ্ক করতেছে। আচ্ছা, এটা আমরা ধরে নিছি এটা ওয়ান অফ দোজ হয় ইলেকট্রিক টাওয়ার্স অথবা মোবাইল ফোন টাওয়ার্স, বিশাল টাওয়ার থাকে, ওটার উপর একটা লাইট ব্লিঙ্ক করছে। সবাই তিনজনই, তখন আমাদের আশেপাশে কোনো লাইট নেই কিন্তু, রাইট? সবাই তিনজনই ওই লাইটটার দিকে তাকিয়েছে যে ওই লাইটটা ব্লিঙ্ক করছে। হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম, পরে আসতাম এন্ড দে ফেল দ্য সেম ওয়ে। হঠাৎ করে রিয়েলাইজ করলাম ওই লাইটটা আস্তে আস্তে ইজ গোয়িং অ্যাওয়ে, দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, লাইটটা আস্তে আস্তে করে দূরে চলে যাচ্ছে। তখন আমার মধ্যে একটা ভয়াবহ, মানে সিরিয়াস একটা ভয় আসছে। আমার তখন মনে হচ্ছিল যে ওই লাইটটা যদি চলে যায় তাহলে আমি আর জীবনে আলো দেখতে পারবো না। এই ফিলিংটা আসছে হঠাৎ করে। ইয়েস, যে আমি ওখানে দাঁড়ায় আছি, আমরা তিনজনই দাঁড়ায় আছি, নান অফ আস আর মুভিং, নোবডি ইজ টকিং, এন্ড ওই লাইটটার দিকে দেখছি, লাইটটা আস্তে করে দূরে চলে যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে এই লাইট যদি চলে যায়, আমরা কেউ ভয় অন্যদিকে তাকাচ্ছি, এই লাইটটা দিয়ে তাকাতে হবে আমাদের, আর আমাদের লাইফের কোনো লাইট নেই। এটা যদি চলে যায় তাহলে আমরা জীবনে আলো দেখতে পাবো না। এরকম ফিলিং নিয়ে বসেছি, দাঁড়াচ্ছি, এন্ড দেন লাইটটা আস্তে আস্তে চলে গেল। সাডেনলি জাস্ট ডিসঅ্যাপিয়ার, দূরে গিয়ে ডিসঅ্যাপিয়ার করলো। পিন ড্রপ সাইলেন্স। আমরা তিনজন যে ইউজুয়ালি হাসাহাসি করে যোগ করি, চুপচাপ পিন ড্রপ সাইলেন্স, দাঁড়ায় আছি একভাবে জানলা দিয়ে বাইরে তাকায় আসছে যে দেয়ার ইজ নো লাইট ইন আওয়ার লাইফস। এই ফিলিংটা কিন্তু ভয়াবহ, কোনো লাইট নাই চারপাশে, নাই এটা হয় না, আসলে এটা হয় না, ভেরি ভেরি ডেঞ্জারাস। এরকম বোধহয় আমরা অ্যারাউন্ড, তখন মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইছিলাম, পরে আমরা বের করছি যে 5 মিনিটস। তখন মনে হচ্ছে আল্লাহ কতক্ষণ ধরে দাঁড়ায় আসছি। 5 মিনিট পরে যেটা হলো, দাম করে ইলেকট্রিসিটি ফেরত আসলো। মানে আমরা তো রুমে অলরেডি লাইট অফ ছিল, রাস্তার লাইট গুলো ফেরত আসছে। রাস্তায় ফেরত আসলো, তখন ম্যাজিক্যালি সব চেঞ্জ। আর এটা আমরা কি মানে নিজেরা ইলুশন দেখছেন জানি না, মানে লাইট আসছে, মানে মনে হচ্ছে আমরা সবাই প্রাণ ফিরে পেলাম। রাস্তার লাইট ঠাস ঠাস কয়েকটা জ্বললো, হঠাৎ করে দেখি উই ক্যান সি দ্য স্কাই, উই ক্যান সি দ্য বিল্ডিংস প্রপারলি, নিজেদেরকেও ঠিক মতো দেখতে পারতেছি। তখন আমি শুনে বললাম, শোন ভাই, আমরা কিন্তু ভয়াবহ উল্টাপাল্টা লাগছে জিনিসগুলো, আপনারা কি এখনো কিছু ফিল করতেছেন? এখনো কিছু ফিল করতেছি না, আমি এখনো কিছু ফিল করছি না, বাট আমার মনে হয় এখানে অসম্ভব গন্ডগোল আছে, বিকজ তুমি জীবনে কিছু ফিল করো না। সো লেটস জাস্ট গেট দ্য হেল আউট অফ হিয়ার। তারপরে আমরা ওখান থেকে লিটারালি গাড়ি সব প্যাক করে 2 মিনিটস উই র্যান আউট। তখন বাজে 3টা জাস্ট র্যান আউট, গাড়িতে করে চলে গেছি। পরে ওই ছেলেটাকে ডাকা হয়েছে, সৌম্য ডাকছে বাসায়, দেখে ছেলেটাকে বলছে যে আপনার কোনো এভিডেন্স পাইছেন? সৌম্য বলছে আমরা কোনো এভিডেন্স পাই নাই, but that room is bloody haunted. There's something seriously wrong in that room, so we would recommend ওখানে কিছু না। কি অদ্ভুত ব্যাপার যে দুজন বুঝতে পারেন, রিদওয়ান ভাই এবং মানে দুজনে কেউ বুঝতে পারেনি। আরো স্ট্রেঞ্জ ফিলিং আমার কাছে মনে হয় স্ট্রেঞ্জেস্ট থিং হচ্ছে আমরা তিনজন কিন্তু কথা বলিনি, রাইট? যে আমরা কি ফিল করছিলাম যখন লাইটটা দেখছিলাম, একই জিনিস, যে অ্যাজ ইফ ওটা ছিল আমাদের লাস্ট হোপ, বাট এটা আমরা শেষ লাইট দেখবো, ওটা চলে গেলে আমরা আগে। এই জায়গাটা খুব ভয়ঙ্কর, কিন্তু মানে এই ফিলিংটা কেন আসবে একই ফিলিং, মানে সেটাই। এটা পরে আমরা অনেক কথা বলছি, যেমন আমাদেরকে প্রথমে যে ওই ছেলেটা একটা কথা বলছিল যেখানে ঘুমাইলে সকাল হয় না, সাইকোলজিক্যালি হয়তো আমাদের মাথাটা ঘুরতেছিল জিনিসটা, মানে
এই ভিডিওর ব্যাপারটা আপনি যে কালারটা দেখলেন না, ওইটা আমাকে ভয় লাগছে। ওই জায়গাটা যে মানে সবকিছু গ্রে, কেন মানে সবকিছু মানে মারা গেছে এরকম টাইপের একটা ব্যাপার। যেমন আমরা যদি এখন বাইরে তাকাই কোনো দিকে, মানে ইউ ক্যান সি দ্য আউটলাইন অফ দ্য বিল্ডিং, কালো এগেন্স্ট কালো, একটু ডিপ কালো, একটু এটা গ্রে। এবং আমার মানে আপনারা তো সব জায়গায় সেকেন্ড টাইম থার্ড টাইম যান, আই এম শিওর যে ওখানে না ওখানে ভাই প্রাণের ভয় যেখানে ওখানে আর যাইনি। একবার কাজ করছি লাইফে। এটা আনফরচুনেটলি মানে এটা এমন একটা, যেমন আমাদের খুব ইচ্ছে ছিল একটা ভূতিস এপিসোড বানাবো, বাট উই হ্যাড দ্য অনলি এভিডেন্স উই হ্যাড ওয়াজ আমরা ঘুমাচ্ছি। ফুটেজ হচ্ছে আমরা 45-50 মিনিট ঘুমাচ্ছি, দ্যাটস অনলি এভিডেন্স। অনেক জোরে নাক দেখে আমরা। অন দ্যাট নোট আমাকে ব্রেক নিতে হবে। তার আগে জীবন ভাই একটু আমাদের 6 বছর এবং আপনি কিছু বলেননি এখনো পর্যন্ত আমাদের শুনছেন সবাইকে। ফার্স্ট অফ অল মানে আমি তো এসেছি অনেক পরে ইয়েতে, মানে এগুলো প্ল্যানিং হওয়া, তোমাদের প্ল্যানিং হওয়ার পরে, বাট টু দিস ডে ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স আইভ হ্যাড, ফান এক্সপিরিয়েন্স আইভ হ্যাড। আর আমি বলে দিই, যখন আগে যারা শুনতো আমরা কেন সবসময় 12:30টার পরে কথা বলতাম, হচ্ছে বিকজ আমাদের 11তলা বেয়ে উঠতে হতো। বেয়ে ওঠার পরে আধা ঘন্টা আমরা শুধু আমাদের নিঃশ্বাস নেওয়া ক্যাচ করা হতো। সো তারপরে থ্যাংক ইউ ফর টলারেটিং এন্ড congratulations to especially you, যে 6 বছর ধরে you kept it alive, you kept it going, and both of you, and আমি জানি না how is this possible, but you've done it. মানে রেগুলার আপনাকে, মানে আপনি নাই এটা মিস করে আমার এসএমএস প্যানেল, এবং এসএমএস প্যানেলে রেগুলার মানুষ নানান রকম নাম দিয়ে এসএমএস পাঠাতেই থাকে এখনো কিন্তু, যেটা আপনি, আমি তো কথাই বলতাম, আপনি স্টার্ট ভয়েস ওয়াজ দ্য মোস্ট পপুলার ভয়েস। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং আপনি স্টার্ট করেছেন যে কত উইয়ার্ড নাম হতে পারে। হ্যাঁ মানে আপনি এসএমএস বলতেন যে যত উইয়ার্ড নাম হবে সেই এসএমএস গুলো পড়বো। কম্পিটিশন না, হ্যাঁ সেটা এখনো চলে, এবং সেটা আপনার না থাকলেও এখনো পর্যন্ত সেটা চলে, এবং পাঠিয়ে যান অনেকে। হ্যাঁ, যে জীবন্ত লাশ, অদ্ভুত, এবং ফেসবুকে নামগুলো দেখলেও মানে খুব অদ্ভুত লাগে। আমার একদিন হয়েছে আমি বেশি কথা বলছি, এরকম টাইপের নাম যে আমি এখন কবরে ঘুমাই, এরকম। হ্যাঁ, আজকেও তাহলে কম্পিটিশনটা শুরু হোক। ওকে, সো আমরা আপনারা এসএমএস পাঠাতে পারেন, মোবাইলের মেসেজ থেকে টাইপ করুন ফুর্তি FORT, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদেরকে ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasam@radiofuርቲ.fm। আমাদের ফেসবুকের লিঙ্ক বলে দিচ্ছি, www.facebook.com/radio.fuርቲ and www.facebook.com/bhutasam.russell। থ্যাংক ইউ সাকিব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ জীবন ভাই, অনেক 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 ধন্যবাদ। আমরা ছোট বিরতি যাচ্ছি, ফিরে আসছি। আমাদের সাথে এখনো অনেক লম্বা লিস্ট রয়েছে, সুতরাং আপনারা কেউ কোথাও যাবেন না, শুনতে থাকবেন আমাদেরকে। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আগে বলে দেই, আমাদের সাথে এখন আছে আমাদের ডক্টর আলিফ আছে, বাবু ভাই আছেন, এবং আরো অনেকে আছেন, ফরনান আছেন, সবাই, তানভীর ভাই আছেন, সবাই আছেন। সো আপনারা জেগে থাকুন, এবং কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরে আসবো। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night comes alive with grounding force. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মাসুম খান, স্কটল্যান্ডের রয়্যাল এডিনবরা হসপিটালের ডিপার্টমেন্ট অফ সাইকোলজিতে প্লাস 2 ইয়ার্স ধরে আসি। সো স্টুডিওতে আসা ইম্পসিবল, বাট দেশে বেড়াতে আসলে ইনশাল্লাহ স্টুডিওতে আসবো। ভূতাসম আমার খুব প্রিয়। টাইম ডিফারেন্সেস এর কারণে রেকর্ডেড এপিসোডস গুলো ডাউনলোড করে শুনতে হয়। আজকের ঘটনাটা ভয়ঙ্কর না হলেও আমার কাছে খুব ইউনিক এন্ড সারপ্রাইজিং মনে হয়েছে। এই ঘটনাটা আমি এক কলিগ জিম জনসন থেকে শুনছি, এবং তার পারমিশন নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। এই স্টোরিটা একটা 5 বছর ছেলেকে নিয়ে, যার নাম ক্যামেরন ম্যাকাউলি। ক্যামেরন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বসবাস করে তার ফ্যামিলির সাথে। তার ফ্যামিলিতে আছে 3 ভাই ও তাদের মা নর্মা ম্যাকাউলি। ক্যামেরনের বাবা তাদের ছেলে চলে গেছেন কয়েক বছর আগে। ক্যামেরন 2 বছর বয়স থেকে কথা বলা শুরু করে, বাট তার কথা ছিল অন্য বাচ্চাদের থেকে ডিফারেন্ট, কারণ ক্যামেরন তার ফ্যামিলি এন্ড রিলেটিভসদের একটা কাহিনী বা ঘটনা বা গল্প বলে বেড়াতেন, কিন্তু তার কথা কেউ বিলিভ করাতে পারেনি। সবাই ভাবতো যে হয়তো পিচ্চি ছেলে, তাই স্বপ্ন দেখছে। ক্যামেরন যখন বুঝার এজ হলো, সে স্টিল তার সেম স্টোরি বলে বেড়াতেন, বাট আরো ডিটেইলড ভাবে। ঘটনাটি তার প্রিভিয়াস লাইফ নিয়ে। সে বলতো যে তারা স্কটল্যান্ডের ওয়েস্ট কোস্ট থেকে প্রায় 200 মাইল দূরে একটা আইল্যান্ডে থাকতো, বারা আইল্যান্ড।
সে যখন স্কুলে সামার ভ্যাকেশন পেত তখন ক্যামেরন ও তার বাবা শেন রবার্টসন, তার মা এবং তার 3 বোন কিছুদিনের জন্য বাড়াতে চলে আসতেন। ওই সময়ে তার নাম ছিল ডেভিড রবার্টসন। তার তখনকার মা এবং 3 বোনের নাম তার মনে নেই। তারা ছিল 3 বোন এবং 1 ভাই। ওখানে খুব ফান করত। তারা সবাই বাড়াতে একটা বিচের পাশে হোয়াইট হাউসে থাকতো। ক্যামেরন তার বেডরুমের জানালা দিয়ে তাকালে দেখতে পেত বিচ আর ওখানে প্লেন ল্যান্ড করতো। তাদের একটা ডগিও ছিল যেটা গায়ের রং ব্ল্যাক এন্ড হোয়াইট। ডগিটাকে তারা খুব লাভ করত। তার বাবা শেন রবার্টসন একদিন রোড ক্রস করার সময় একটা ট্রাক তাকে মেরে দেয় এবং তিনি মারা যান। তার এই আগের জীবনের স্টোরি শুনে ক্যামেরনের মা নর্মা ম্যাকলি তাকে অ্যাস্ক করলো যে তুমি এখানে কিভাবে আসছো। নর্মা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে ক্যামেরন বলল, আমি একদিন বিচে বল নিয়ে খেলতেছিলাম এন্ড সাডেনলি বলটা একটা হোলে পড়ে যায়। আমি হাত দিয়ে নিতে ট্রাই করি বাট এত ডিপ ছিল যে রিচ করতে পারছিলাম না। আমি ওই হোলে নেমে যাই এন্ড সাডেনলি আমি একটা হোয়াইট ড্রেস পরা এক লম্বা বয়স্ক ব্যক্তিকে দেখতে পাই এবং সে আমাকে বলল, বাবা তুমি এখানে আসছো কেন? আমি বললাম, আমার বল নিতে আসছে। এরপর লোকটা বললেন, তুমি চলে যাও। তারপর আমি দেখি আমি তোমার বাসায় চলে আসছি। নর্মা ম্যাকলি তার ছেলের কথা শুনে মনে করলো যে প্রবাবলি ক্যামেরনের কোনো প্রবলেম আছে অথবা তার ঘটনাগুলো সত্য। দেরি না করে নর্মা কিছু ডিসিশন নিতে লাগলো। এরপরের দিন ক্যামেরনকে স্কুলে ড্রপ করে তার মা গেল এক সাইকিয়াট্রিস্টের কাছে সাজেশনস নিতে। তার ছেলের যে প্রবলেমটি হয়েছে তা নিয়ে সবকিছু ডক্টরকে ওপেনলি বলে। ডক্টর সব শুনে বললেন যে আপনার ছেলের যে প্রবলেমটা তা নিয়ে রিসার্চ করে এমন কিছু প্রফেশনালস আছে, তাদের মধ্যে একজনকে আমি পার্সোনালি চিনি। সে হলেন ইউএসএ এর পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি এর মেডিকেল স্কুলের CRS চাইল্ডহুড রিইনকার্নেশন সিন্ড্রোমের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডক্টর টিম হার্ডি। সো কয়েকদিন পর নর্মা ডক্টর টিমের সাথে ফোনে কনভারসেশন করে এন্ড ক্যামেরনের ব্যাপারে সব বলে। দেন ডক্টর বলল যে সে নাকি কারেন্টলি চাইল্ডহুড রিইনকার্নেশন সিন্ড্রোম বা CRS নিয়ে রিসার্চ করতেছে এন্ড ক্যামেরনের কেসটা সে নিজেই হ্যান্ডেল করবে কারণ তার রিসার্চের কাজে আসবে। ডক্টর টিম 1 মান্থ পর স্কটল্যান্ড আসে নর্মা ও ক্যামেরনের সাথে মিট করতে। ক্যামেরনের বাসায় গিয়ে তার সাথে অনেক কথা বললেন। তখন ক্যামেরন তার প্রিভিয়াস লাইফের ঘটনাগুলো ডক্টরের সাথে শেয়ার করেন। ডক্টর টিম স্টোরি শুনে ডিসাইড করলো যে ক্যামেরনের স্কুলে যাবে। স্কুলে গিয়ে মেন্টরস টিচার্সদের সাথে মিটিং করলো এন্ড জিজ্ঞাসা করলো ক্যামেরনের সম্পর্কে এবং প্রশ্ন করলো যে ক্লাস বুকস এর মধ্যে বা ক্লাসের মধ্যে এরকম কোনো স্টোরি পড়ানো হয়েছে কিনা। প্রিন্সিপাল এন্ড ক্লাস টিচার্সরা বললেন যে বাড়া নিয়ে কখনো কোনো কিছু পড়ানো বা দেখানো হয়নি স্কুলের হিস্ট্রিতে। তখন ডক্টর টিম বুঝতে পারলো যে এই প্রবলেমটা সলভ করতে একটাই উপায়, সেইটা হলো ক্যামেরন ও তার ফ্যামিলিকে নিয়ে বাড়া যেতে হবে। পরের দিন ডক্টর টিম গুড নিউজ নিয়ে ক্যামেরনদের বাসায় গেল এবং তাকে জিজ্ঞেস করলো, আমরা যদি বাড়া যাই তাহলে কি তোমাদের আইল্যান্ড হাউস সব দেখাতে পারবে? ক্যামেরন জাম্প করে বলল ইয়েস আর দৌড়াই গেল তার ব্যাগস প্যাক করতে। ডক্টর টিম, নর্মা, ক্যামেরন এবং তার 2 ভাই গ্লাসগো এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে স্টার্ট করলো বাড়া আইল্যান্ডের উদ্দেশ্যে। প্লেনের উইন্ডোর পাশে বসে ক্যামেরন খুব অস্থির কবে বাড়ি যাবে। প্লেনটি শেষ পর্যন্ত ল্যান্ড করলো বাড়াতে। প্লেন থেকে নেমে ডক্টর অবাক। ক্যামেরনের কথা অনুযায়ী তাদের প্লেনটি ঠিক বিচে ল্যান্ড করলো, নাই কোনো রানওয়ে। ছোট্ট একটা এয়ারপোর্ট বিল্ডিং আছে যেখানে তারা তাদের ডোমেস্টিক কার্যকলাপগুলো সারছে। ডক্টর এবং ক্যামেরনের ফ্যামিলি একটা হোটেলে চেক ইন করে এবং সব ডকুমেন্টস রেডি করে পরের দিনের অভিযানের জন্য। পরের দিন ডক্টর টিম বাড়া আইল্যান্ডের হেরিটেজ সেন্টারে গিয়ে এক হিস্টোরিয়ানের দেখা পেল, জর্জ রাফায়েল। হিস্টোরিয়ান গত 25 বছর ধরে ওই হেরিটেজ সেন্টারে কর্মরত আছেন। তার সাথে ডক্টর দেখা করে জিজ্ঞেস করলো, শেন রবার্টসন নামের কেউ কি ওই আইল্যান্ডে থাকে বা থাকতো? হিস্টোরিয়ান বলল, এখানকার পপুলেশন কম বেশি 1000-এর মতো, তাই মোটামুটি সবাইকে সবাই চিনে। তাও শিওর হওয়ার জন্য হিস্টোরিয়ান তার রেকর্ড বুক চেক করলো। কিছুক্ষণ পর ডক্টরকে বলল, সরি, ওই নামে কেউ বাড়াতে থাকে না। ডক্টর তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিছুটা মন খারাপ ও হতাশ হয়ে
বেরিয়ে এলেন হেরিটেজ সেন্টার থেকে। এদিকে ক্যামেরন খুব অস্থির, সে ঘরে যাবে, পুরনো মেমোরি ফেরত পাবে আশায়। সেদিন তারা অনেক খোঁজাখুঁজি করলো, অনেক জায়গায় গেল, শপিং মলে গেল, অনেক জায়গায় গেল, কিন্তু আনফর্চুনেটলি ক্যামেরনের দেওয়া ডিসক্রিপশন হিসাবে কিছু চিনতে পারলো না। দিনের শেষে মোটামুটি সবাই ছিল টায়ার্ড। পরের দিন গ্লাসগাও ফেরত যাওয়ার জন্য তারা ফ্লাইটের টিকিট করে অপেক্ষা রইল ফ্লাইটের। এয়ারপোর্টের বিল্ডিং এ বসে জানলা দিয়ে তাকায় ক্যামেরনের চোখে জল দেখে মা নর্মা তাকে জড়িয়ে ধরলো এন্ড অ্যাস্ক করলো, হোয়াটস রং বেবি? ক্যামেরন বলল সে নাকি তার আগের মাকে মিস করতেছে। ডক্টরের কল আসে একটা আননোন নাম্বার থেকে। হ্যালো বলতে ওই পার থেকে ভয়েস আসে, হ্যালো ডক্টর টিম। হ্যালো, আমি হেরিটেজ সেন্টার থেকে হিস্টোরিয়ান রাফায়েল বলছি, আপনারা প্লিজ এখানে চলে আসেন ফাস্ট। এই বলে লাইন কেটে দিল। কিছু বুঝতে না পারে ক্যামেরনদেরকে এয়ারপোর্টে রেখে ডক্টর চলে গেলেন হেরিটেজ সেন্টারে। সেখানে ঢুকে মাত্র হিস্টোরিয়ান ডক্টরকে বলল, আমি আজ মর্নিং এ বারা এস্টেট ওনার্স এর আর্কাইভ দেখতেছিলাম এবং সেখানে পাই রবার্টসন নামের এক লোকের ওনারশিপ ডকুমেন্টস। সাথে সাথে আপনার কথা মনে পড়লো এবং রিং করলাম আসার জন্য। আমি আরো দেখতে পাই রবার্টসন নামের এক লোকের এখানে 60 দশকের দিকে একটা এস্টেট এর ওনারশিপ ছিল এবং কমপ্লিট কন্ট্রাক্টটাও আছে। হিস্টোরিয়ানের কথা শুনে ডক্টর কল করলো নর্মাকে, বলল গ্লাসগোর টিকিটস ক্যান্সেল করে ওই হেরিটেজ সেন্টারে সবাইকে নিয়ে জলদি চলে আসতে। টাইম ওয়েস্ট না করে রবার্টসনের সেই বাড়ির অ্যাড্রেস নিয়ে ডক্টর টিম, নর্মা, ক্যামেরন এবং তার দুই ভাই রওনা দেন হেরিটেজ সেন্টারে টুরিস্ট ভ্যান করে সেই বাড়িটির খোঁজে। পাকা রাস্তা শেষ হয়ে তারা একটি মাটির রাস্তায় উঠেন এবং তখন ক্যামেরন জানলা দিয়ে একটা পুরনো একটা ঝুপড়ি টাইপের দোকান দেখিয়ে বলল, এটা মিস্টার অ্যান্ড্রু ডোনাট শপ ছিল, এখানে আমরা ডোনাটস এন্ড টি খেতাম। ধীরে ধীরে ক্যামেরন এই নেইবারহুডটা চিনতে পারলো এবং বলল, এই তো আর একটু সামনেই তো আমাদের বাসা। তার কথা শেষ না হতেই তারা রাস্তার শেষ মাথায় এসে যা দেখলো সেটা হচ্ছে একটা 2 তলা হোয়াইট বাঙ্গালো ঠিক বিচের সামনে। ক্যামেরন উচ্চ স্বরে চিৎকার করে উঠলো, এই তো আমাদের বাসা, আমার আম্মু নিশ্চয়ই বসে আছে ভিতরে। তারা গাড়ি থেকে নেমে দেখলো বাড়িটি অ্যাবান্ডেন্ড অবস্থায় আছে। সামনের গেট ওপেন, ডোরের লক নাই। ডোর খুলে দেখলো সবকিছু ডার্টি, খুব অন্ধকার। তারা জানালার পর্দা সরিয়ে দেখতে পেল বিচ। ক্যামেরন পুরো অস্থির, খুব ছটফট করতে লাগলো। হঠাৎ একটা কর্নারে বসে পড়লো এবং কান্না করতে লাগলো। ডক্টর তাকে জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে? ক্যামেরন বলল, আমার আম্মুর জন্য মন কাঁদে। কিছুক্ষণ সবাই চুপ ছিল ক্যামেরনের ইমোশন দেখে। তারপর ক্যামেরন তাদেরকে সবকিছু দেখায়, সে কোথায় খেলতো, কোথায় দৌড়াইতো এবং তাদের বাসার ব্যাক সাইডে একটা ছোট একটা ডোর ছিল যেটা দিয়ে তারা ডাইরেক্ট বিচে যেত। কিছুক্ষণ হ্যাপি, কিছুক্ষণ ডিপ্রেসড হয়ে সে বলল, আমি গ্লাসগো চলে যাব। ডক্টর ইন দ্য মিন টাইম তার ডায়েরিতে নোটস নিতে লাগলো। হাফ এন আওয়ার পর তারা রিটার্ন করলো হেরিটেজ সেন্টারে। ডক্টর টিম হিস্টোরিয়ানকে জিজ্ঞেস করলো যে রবার্টসন ফ্যামিলিতে কেউ কি বেঁচে আছেন বর্তমানে? হিস্টোরিয়ান রাফায়েল বলল, রবার্টসন ফ্যামিলিতে যিনি বেঁচে আছেন তিনি এক আনম্যারিড মহিলা, নাম তার কেটি রবার্টসন। পেশায় একজন বিউটিশিয়ান, লন্ডনে থাকে। উনি 5-7 ইয়ার্স আগে একবার এখানে এসেছিল এবং ওনার বিজনেস কার্ড দিয়েছিল যেটা আমি রবার্টসনের ফাইলে স্টেপল করে রেখে দিয়েছিলাম। ডক্টর সব অ্যাড্রেস এন্ড কন্ট্যাক্টস লিখে নিয়ে সবাইকে নিয়ে চলে গেলেন এয়ারপোর্টে লন্ডন যাওয়ার ফ্লাইট করে। ক্যামেরন এবং তার মা কিছু বুঝতে পারলেন না। অবশেষে তারা লন্ডন পৌঁছায় এবং একটা হোটেলে চেক ইন করে। দেন হিস্টোরিয়ানের দেওয়া নম্বরে কল করে গডের নাম নিয়ে। ওই পার থেকে এক মহিলা কল রিসিভ করে বলল, হ্যালো, কেটি রবার্টসন নিয়ে। ডক্টর তার পরিচয় দিয়ে বেশি কথা না বাড়িয়ে একটা মিটিং সেট করলো। কেটি তার বাসায় ওদের আসতে বলল। ডক্টর, নর্মা, ক্যামেরন এবং তার দুই ভাই গেল কেটির বাসায়। ডক্টর সব কথা পুরোপুরি খুলে বলল কেটিকে। অবাক দৃষ্টিতে তাকিয়েছিল তাদের কথা শোনার পর এবার রিপ্লাই করলো কেটি। সে বলল, আমাদের ফ্যামিলিতে শেন রবার্টসন নামের কোনো ব্যক্তি ছিল না এবং কেউ রোড ক্র্যাশে মারা যাননি। আমার মারা যখন ছোট ছিল তখন সামার ভ্যাকেশনে বারা যেত 2 উইকসের জন্য। মা থেকে শোনা ঘটনা অনুযায়ী একবার 1967-এ মা
এবং তার 2 বোন এন্ড 1 ভাইকে নিয়ে নানা এবং নানু একসাথে সামার ভ্যাকেশনে বাড়া যায় 2 উইকস হলিডে কাটাতে। এবং আসার আগের দিন মামা সাডেনলি বিচে খেলতে গিয়ে আর কখনো ফিরে আসে নাই। তারা পরে সবাই মামাকে খুঁজতে বের হন বিচে। ছোট একটা আইল্যান্ড বলে তারা ভেবেছিল যে মামাকে খুঁজতে বেশিক্ষণ লাগবে না, কিন্তু মামাকে না পেয়ে ওখানকার সিকিউরিটি অথরিটিসদের খবর দেন এবং পুলিশ এন্ড কোস্ট গার্ডসরা মিলে পুরো আইল্যান্ডের চারপাশে তোলপাড় খোঁজ করেও পেল না। বুক ভরা কষ্ট নিয়ে তারা লন্ডন চলে আসে। ওই ইয়ের ভ্রমণের স্মৃতি হিসেবে রয়ে গেল শুধু ছবি, আর এই ছবিগুলো আমার হেফাজতে আছে। কেটির ঘটনা শুনে ডক্টর টিম 1967 বারা আইল্যান্ডের ভ্যাকেশনের ফটো অ্যালবাম দেখতে চাইল। কিছুক্ষণ পর কেটি কিছু ধুলোবালু মাখা অনেক দিন পরে থাকা অ্যালবাম নিয়ে আসলো ডক্টরদের সামনে এবং সে 1967 অ্যালবামটা খুলল। প্রথম পেজ উল্টাতে কেটি ক্যামেরনকে প্রশ্ন করলো যে এই ছবিগুলোতে কাউকে চিনতে পারছো? ক্যামেরন চোখ দুটো বড় করে বলল, এই তো আমি এন্ড আমার 3 বোন। কিন্তু অবাক করে সে বলল, এগুলো তো আমার বাবা মা না। আমার বাবার চুল কম ছিল, অনেক টল ছিল, আর আমার মা অনেক সুন্দর ছিল, তার চুল ছিল লাল। এই বলে ক্যামেরন আবার কান্না করতে লাগলো। অ্যালবামের কয়েক পেজ উল্টাতেই ক্যামেরন উচ্চ স্বরে বলল, এই যে দেখো আমাদের হোয়াইট হাউস, এই যে দেখো আমাদের ডগি, এই যে আমি আর আমার বোন, কিন্তু এটা তো আমার বাবা না। ডক্টর এন্ড নর্মা ছবি দেখে অবাক হয়ে কিছু বুঝতে পারছিলেন না। তারা যে বাংলোটিতে গেছিল সেই ঘরের ছবি, এবং ক্যামেরন যে ডগির কথা বলছিল সেই কালো সাদা ডগির ছবি, কিন্তু ক্যামেরন বলতেছে তার মা বাবা নয়। ঘটনা বুঝতে পারল না। যদি তারা তখন লন্ডনে থাকতো, দেন হাউ কাম ক্যামেরন তার নিজের বাসার কোনো মেমোরি নাই? ক্যামেরনের ঘটনা অনুযায়ী তার বাবা মা কে ছিল? এইসব কোয়েশ্চেনের কোনো অ্যান্সার পেল না। কেটি ওনার নানা ও নানু এর আরো ছবি দেখাইছে, ওনাদের লন্ডনের বাড়ির ছবিও দেখাইছে, কিন্তু ক্যামেরন তা কিছু চিনতে পারল না। অবশেষে ডিনার করে কেটি তাদেরকে বিদায় দেয়। ডক্টর ফাইনাল রিপোর্ট করে ইউএসএ ফিরে যায়। প্রতি বছর কেটি রবার্টসন ক্যামেরনদের বাসায় ক্রিসমাস করতে যায়। সেই মেনেই নিল যে ক্যামেরনের মধ্যে তার সেই 1967 হারিয়ে যাওয়া মামা আছেন। এই ছিল ঘটনা রাসেল ভাই। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। Bhoot FM. The night comes alive with Ramin Fawn. ওয়েলকাম ব্যাক। আজকে সময় আমরা চাচ্ছি যত আটকে রাখতে সময় তত বেশি দ্রুত চলে যাচ্ছে, আর ঠিক এইভাবেই দ্রুত চলে গেছে 6টি বছর। এবং 6 বছর আগে যখন শুরু করেছিলাম, আমি একটা কথা আজকে ভূত ফিল্মের শুরুতে বলেছিলাম, তখন হয়তো যারা যারা শোনেনি তাদের জন্য আরো একবার বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা যারা ভূত ফিল্ম শোনেন এবং যারা ঘটনা পাঠান, তারা পুরোপুরি সেলিব্রিটির কনসেপ্টই পাল্টে দিয়েছেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবাই আপনারা যারা এখানে ঘটনা পাঠান, তারা হয়তো জীবনে কখনো কোনোদিন ঘটনা লেখেননি, জীবনে মানে একটা ঘটনাও লেখেননি। ভূত ফিল্মের জন্য ফার্স্ট ঘটনা লিখেছেন, কিন্তু সেটা অসাধারণ লিখেছেন। আপনারা কেউ হয়তো মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কোনো কথা বলেননি, কিন্তু ভূত ফিল্মের জন্য প্রথম বলেছেন এবং সেটা অসাধারণ বলেছেন। এবং সেখানেই আপনারা হয়ে গেছেন, মানে আপনারা স্বতন্ত্রভাবে মানুষের ভালোবাসার পাত্র হয়েছেন। এবং অসংখ্য মানুষ সারা পৃথিবীর, বাঙালি শুধু না, বাঙালি ভাষাভাষী ছাড়াও যারা আছেন তারা পর্যন্ত আপনাদের ফ্যান হয়ে গেছে। তো এর চাইতে বেশি আর কি চাই? আরেকটা জিনিস, সেটা হচ্ছে সবার উপরে মানে ভূত ফিল্মে আমি তো খুব প্রাউডলি বলতে চাই যে এটা মানে আমাদের আবিষ্কার। এটা কোনো ধরনের কোনো মানে ধার করে নিয়ে আসা কোনো কনসেপ্ট না। যে কনসেপ্টকে ফলো করে দেশে এবং বিদেশে পরবর্তীতে অনেকেই অনেক কিছু করছেন। সুতরাং এটা মানে ভূত ফিল্ম কালচারে পরিণত হয়েছে। আমরা সিগনিফিকেন্টলি আমরা দেখেছি ভূত ফিল্ম হওয়ার পর থেকে বইমেলার বইয়ের প্রকাশনাগুলো বদলে গেছে। বইমেলায় এখন মানে ছোটদের, বড়দের, মাঝারিদের সবার জন্যই মানে ভূতের গল্পের বই মানে বিক্রি হয়। এটা ভূত ফিল্ম শুরু হওয়ার পর থেকে অনেক বেশি বেড়েছে। টেলিভিশনে ভূত নিয়ে নাটক যা কিছু, সেটা মানে একটা মানে তার মানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা পুরোপুরি একটা নতুন সময়
সময় নিয়ে এসছে মানুষকে, যেটা হচ্ছে মানে মানুষ আগে কখনো এক্সপিরিয়েন্স করেন, যে এতজন মানুষ একসাথে ভূতের প্রোগ্রাম শুনবে। এটা কাদের জন্য? আমি যদি সারাদিন ধরে শুধুমাত্র বকবক করতাম তাহলে কেউ শুনতো না, এটা অবভিয়াসলি সেটা কেউ শুনতো না। সেটা আপনাদের জন্য, এবং আপনাদের ঘটনা যদি সেই ধারটা না থাকতো তাহলে কেউ কারো মানে দায় পড়েনি যে মানে ঘুম হারাম করে এভাবে মানে জেগে থাকা। তো সেই জন্য স্যালুট টু ইউ গাইজ, এবং যারা আছেন দেশে এবং দেশের বাইরে, যারা রেগুলার ঘটনা পাঠান এবং যারা আমাদেরকে রেগুলার আমাদের সাথে আছেন, আমাদেরকে টেক্সট করছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, এবং এই এতগুলো মানুষ যে শুনছেন, আমরা টিকে আছি কি জন্য? যারা ঘটনা পাঠাচ্ছেন না তারা ভাবছেন যে তারা মনে হয় কোনো কন্ট্রিবিউট করেন না, আপনার কোনো কন্ট্রিবিউটর না। বাট একটা জিনিস কি, আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষের যে ইচ্ছা, সেই ইচ্ছা একটা শক্তি, এবং সেই শক্তিরও একটা রূপান্তর আছে, বা সেটারও একটা মানে প্রতিফলন, বা সেটার একটা মানে কি বলবো, যে সেটার একটা ফল পাওয়া যায় আর কি। এই যে এতজন মানুষ যে ভূত এফএমের মঙ্গল চাচ্ছেন, প্রতি শুক্রবারে ভূত এফএম ফিরে আসুক চাচ্ছেন, এইটার কারণেই হয়তো আমরা ফিরে আসি। এবং এটা তো একটা দোয়া বলতে পারেন, যে আমরা আপনাদের দোয়া আমাদের সাথে আছে, এবং আপনারা প্রতি সপ্তাহে চান যে ভূত এফএম বারবার করে ফিরে আসুক। দ্যাটস ওয়াই আমরা ফিরে আসি। আমাদের সঙ্গে মাসুম ভাই আছেন, এবং আমরা এতক্ষণ ধরে সবার সাথে কথা বলেছি। আমরা চাচ্ছিলাম যে মূল পর্বে মাসুমের সাথে কথা বলবো। মাসুম ভাই, 6 বছরে আপনার কেমন লাগছে, কি সবাইকে বলতেন? খুবই ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। মানে এই আমি আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আমি চিন্টু ভাইকে করেছিলাম। সেটা হচ্ছে, আমাদের এখানে না দুটো গ্রুপ আছে। একটা গ্রুপ চান যে ভূত এফএমের মিউজিক যেমন আছে ঠিক তেমনই থাক, আর কেউ চান যে ভূত এফএম মিউজিক বহুদিন ধরে একই রকম চলছে, সো আমাদের এটা চেঞ্জ করা উচিত। তো আপনার কি মনে হয়? আসলে পুরোনোটা ফেলে দেওয়ার কিছু নাই, পুরোনোটা দিয়েই আমরা এত দূর। ওইটাও থাকুক, সাথে নতুনদের জন্য তো কিছু আনা উচিত। হ্যাঁ, নতুনদের জন্য কিছু আনা উচিত। আমরা দুই পক্ষকেই আসলে সন্তুষ্ট রাখা উচিত। একদম মানে কি বলবো, একদম মানে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আপনি আছেন। আসলে মানে তাদেরকে নিয়েই তো আমরা, তাই না? তাদেরকে বাদ দিয়ে তো আমরা মাসুম ভাইকে ভোট দিন। দুই পক্ষকেই আমি চাচ্ছি যে তাদের জন্য আমরা করব, আশা করি, চেষ্টা করছি আর কি। আমরাও চেষ্টা চালাই। আমারও, আমি আসলে দোষী এখানে। আমরা আজকে মানে আজকে আপনার অনুভূতিটা কেমন বলেন তো? অনুভূতিটা কেমন, শব্দটা যেন কেমন লাগলো, পরিচিত। হ্যাঁ, ভালো লাগতেছে। অনেক কাজ চলতেছে মাঝখানে, আমি থাকতে পারি নাই, খারাপ লাগে তখন যে থাকতে পারতেছি না, বাইরে থাকতেছি, কাজ করতেছি। আর এখন মানে জানতাম যে এই বার্থডে তো সব ফেলে রেখেই আসছি আর কি, শেষ করে আবার চলে যাবো। হ্যাঁ, সেটাই না, সেটাই মানে আপনি যেটা করছেন সেটার কারণে আমরা সবার কাছে পৌঁছাতে পারছি। ওইটার জন্য মানে বাকি সব জায়গার যে জিনিসটা হচ্ছে তো ওইটা আরো ভালোভাবে যেন মানুষের কাছে পৌঁছায় যায়, ভূত এফএমকে আরো দূর পর্যন্ত নিয়ে যেতে পারি আমরা। সেটাই সাপোর্টটাও কিন্তু মাসুম ভাই দেয়, মানে সেই চেষ্টাটাই করে যাচ্ছি। আশা করি আরো বেশি মানুষ ভূত এফএম শুনবে। আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে মাসুম ভাই যে কাজটা করছেন, এটা তার, দিস ইজ নট হিজ জব অ্যাকচুয়ালি, মানে যেটা এখন পর্যন্ত। হ্যাঁ, এখন সো এইটা তাহলে তিনি কেন করছেন? এটা পুরোপুরি তিনি এই যে রাতের বেলায় যে এসে এখানে বসে এই যে আপনাদের সাউন্ডে থাকেন উনি, এটা পুরোপুরি একদম কি বলবো যে ভালোবাসা থেকে করছেন। এটা যদি কালকে থেকে কেউ না আসেন, অফিস থেকে জবাব দিয়ে করতে হবে না। এটা তার কাজ না আসলে, বাট উনি এটা করে যাচ্ছেন শুরু থেকে। সো এই জন্য আমি থ্যাঙ্কস জানাচ্ছি আপনাকে মাসুম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এটা করতে পেরে ভালো লাগে। হ্যাঁ, সেই জন্যই আপনি আসেন, অবভিয়াসলি সেই জন্যই আসেন। সো আমরা এখন ঘটনায় ফিরে যাব, এবং ঘটনায় ফিরে যাওয়ার জন্য আমরা আসছি। আমরা বাবু ভাইকে দিয়ে শুরু করি তাহলে। আমরা তারপরে আলিফ আছে আমাদের সাথে, আরো অনেকেই আছেন। সুতরাং আমি বুঝতে পারছি না যে এই টাইমের মধ্যে কিভাবে হবে। শুরু করি, আমরা শুরু করলেই দেখা যাক কতদূর এগোতে পারি। সো বাবু ভাই, আমরা আজকে শুরুতেই আপনার ছোট্ট করে যেটা জানবো সেটা হচ্ছে যে 6 বছরে পদার্পণ করলো ভূত এফএম, কেমন লাগছে? থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট বলবো যে হ্যাপি বার্থডে টু ভূত এফএম, 6ষ্ঠ বছর। আর 2012 সালে মাঝামাঝি থেকে আসছি, তো বেশ ভালো লাগছে। অনেক স্মৃতি, অনেক স্মৃতি, অনেক কিছু, অনেক ভালোবাসা। এবং আপনি আর মাসুম ভাই যথেষ্ট এফোর্ট দিয়ে করেন শোটা, এবং এর জন্য শোটা আরো মানে খুব লাইভলি হয়ে টিকে আছে এতদিন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি
আমি বাবু ভাই আমি দেখতে পাচ্ছি যে মানে একদমই পাত্তা না দিলেই না এখন, কারণ হচ্ছে যে SMS করছেন এবং অনেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই ঘটনাটা অ্যাকচুয়ালি মানে আমার নিজের সাথে কিন্তু ঘটা। বেশি দিন হয়নি, মাসখানেক হয়তো মাসখানেক এরকম হয়েছে। আমি ঢাকার বাইরে যে কোনো একটা জায়গায় ছিলাম আর কি। তখন এনভায়রনমেন্টটা হচ্ছে ওই বাসার আশেপাশটা হচ্ছে খুব নীরব এবং আমার ওই বাসার পাশেই একটা অনেক পুরনো গ্রেভিয়ার্ড আছে আর কি। তো রাতের বেলা যখন ঘুমাতে যাই, স্বভাবতই আমি ওখানে একা থাকি, কেউ নাই, তো একটু অস্বস্তি লাগে আর কি রাতে। অনেকেই বলে যে ওখানে থাকলে ঘুমাতেই পারতো না রাতে। তো আমি বেশ মানে এনজয় করি ব্যাপারটা, তারপর একটু কেমন অস্বস্তি লাগে। তো একদিন রাতে ঘুমাতে যাচ্ছি, তখন আপনার প্রায় 3:30 মানে তার হয়তো কিছুক্ষণ পরেই আপনার ফজরের আজান পড়বে। এরকম একটা সময় আমি শুয়েছি এবং শুয়ে আপনি বাতি বন্ধ করে দিয়েছি এবং আমি চিন্তা করছি যে মানে একটু মানে অস্বস্তি লাগছে। এর মধ্যে দেখলাম খুব একটা বাজে দুর্গন্ধ মানে ঘুরে গেল ঘরটায় আশপাশ থেকে, মানে একটা মানে পচা, মানে কোনো কিছু পচে গেলে যেরকম গন্ধ আসে সেরকম একটা গন্ধ। এই জিনিসটা খুব অস্বস্তি লাগতেছিল যে হঠাৎ করে এরকম কেন গন্ধ আসবে, মানে হঠাৎ আসার কথা না। এতক্ষণ তো খুব ভালো বাতাস বইছিল এবং অনেক মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট আসলে গাছগাছালি বাতাস। তো আমি জানালাটা একটু মানে ছোট করে দিলাম, মানে বন্ধ করার কাছাকাছি নিয়ে আসলাম, তারপর আমি শুয়ে পড়লাম। তো যখন শুয়ে পড়েছি আসলে ভাই ঘুমাইনি তখনও, আমার তখনও মানে চেতনা আছে অনেক। এরকম সময় আমি হঠাৎ করে ফিল করলাম যে আমার মাথার মধ্যে কেউ টাচ করেছে। আচ্ছা, একটা হাতের ছোঁয়া। আচ্ছা, এটা কিন্তু খুবই আনইউজুয়াল একটা জিনিস, বিকজ ওই বাসায় কেউ নাই, আমি একা, এবং আমি প্রচন্ড রকমের আটকে উঠছি। আচ্ছা, ভয় পেয়ে গেছি, মানে ভয় পাওয়া নাকি হঠাৎ করে একটা টাচ। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং যখন এই জিনিসটা আমার মাথায় ক্রস করলো যেখানে কেউ নাই, কি আমাকে টাচ করলো, ঠিক এই সময়টাই আমার কানের মধ্যে একটা ঝিম করে শব্দ হলো। সাথে সাথে আমি ফিল করলাম এই স্লিপ প্যারালিসিস যে জিনিসটা মানুষ বলে বা বোবায় ধরা, এটা সম্বন্ধে আমি যথেষ্ট আগে পড়াশোনা করেছি, জেনেছি, আমি আলাপও করেছি একদিন ভূতে ফিরে। তো এই জিনিসটা আমি একদম মানে এক্সপিরিয়েন্স করলাম এবং আমি সম্পূর্ণ জেগে থাকা অবস্থা। আচ্ছা, এবং আমি নড়তে পারছিলাম না আসলে, মানে ইটস লাইক সামবডি ইজ লাইক টেকিং কন্ট্রোল ওভার মাই বডি। আচ্ছা, এরকম একটা ব্যাপার। তো আমি ভেতরে ভেতরে তখন আপনি বুঝছেন যে আমার মাথায় কিন্তু তখনও কাজ করতেছে রাসেল ভাই, যে সেন্সটা যে এই জিনিসটা কি হচ্ছে আমি বুঝতে পারছি। আমি চিন্তা করছি, তখন আমার একটা পুরনো কথা মনে পড়লো, অনেকেই বলতো যে এরকম অবস্থায় যদি কেউ সাথে না থাকে মানুষ মারা যায়। আচ্ছা, ঠিক এরকম মানে কন্টিনিউয়াসলি থাকলে অনেকেই বলেছে আগে। তো এটা যখন আমার মাথায় কাজ করছে, আমি নিজের মাথায় নিজে চিন্তা করছি অটো সাজেশনের মতো যে আমি এটা হতে দিতে পারি না। রাইট, আমি তখন দোয়া পড়া শুরু করলাম। আপনি তখন চিন্তা করলাম এবং মনে মনে দোয়া পড়া শুরু করলাম এবং দোয়াটা মুখ দিয়ে যে বের করবো আসলে মুখটা খুলতে পারছিলাম না এবং অনেকক্ষণ চেষ্টার পর অল অফ এ সাডেন মুখ দিয়ে দোয়াটা বেরিয়ে আসলো। মুখ থেকে আপনার প্যারালাইজ টাইপের, মানে আমি চেষ্টা করছি ওটা পোঙানোর মতো, এবং আমি অনেক চেষ্টার পর এক সময় আমার মুখ থেকে বেরিয়ে আসলো দোয়াটা, এবং দোয়া বেরোনোর সাথে সাথে ইটস জাস্ট লাইক এ ম্যাজিক, লাইক আপনার ইলেকট্রিক শক দিয়ে কোনো কিছু ছেড়ে গেলে যেরকম, জাস্ট লাইক দ্যাট। এবং আমি উঠে বসলাম, বসে আমি দোয়া পড়লাম, দোয়া পড়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম এবং চিন্তা করলাম যে এই সময় চলে, এবং ঠিক সেই মুহূর্তটাই কিন্তু ফজরের আজান দিল। একদম ওই টাইমটাতে আমি যখন উঠে বসলাম, বসে দোয়া পড়লাম, তখনই কিন্তু ফজরের আজানটা দিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওই যে দুর্গন্ধ ছিল সেটাও চলে গেছে আমার থেকে। এটা জিনিসটা এরকম, অনেক সময় আমরা কোথাও দেখি না যে কোনো কিছু পচে মরে যায়, যেমন একটা ইঁদুর বাসা পচে গেলে যেরকম হয়, ওই ধরনের স্মেল, মানে সহ্য করার মতো ঠিক না গন্ধটা। ওকে, মানে কোনো কিছু পচা, ডিকম্পোজ স্মেল, মানে কোনো কিছু পচে যাচ্ছে এরকম একটা গন্ধ। তো এবং সেই মুহূর্তে আপনি দেখলেন যে হঠাৎ করে অল অফ এ সাডেন সবকিছু নর্মাল, গন্ধটাও চলে গেল, মানে নর্মাল বাতাস ঘরের ভেতরে। আমি জানলা খুলে দিলাম, ফ্রেশ বাতাস আসছে এবং আজানও দিয়েছে, তখন কাছাকাছি মসজিদ ছিল। এবং আমি তখন এক্সপিরিয়েন্স করলাম, অনেকের কাছে শুনতাম জিনিসটা, স্লিপ প্যারালিসিস জিনিসটা যে অনেক ভয়ঙ্কর ভাবে ধরে জিনিসটা, কিন্তু এটা আমার লাইফে খুব বাজেভাবে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, খুব বাজেভাবে, এবং সম্পূর্ণ জাগ্রত অবস্থা এবং সম্পূর্ণ সেন্স ছিল আমার তখন। আমি ভাবতে পারছিলাম যে আমি অতীতে শুনেছি যে কেউ যদি না থাকে সেখানে এইভাবে হলে মানুষ মারাও যায়।
ওকে, অলরাইট। আমরা দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ ভাই আপনাদের পার্সোনাল স্টোরির জন্য। আমরা আবারও ব্যাক করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, কনগ্রাচুলেশন, হ্যাপি বার্থডে। আজকে কেমন লাগছে আসলে? অনেকদিন হলো, মানে অলমোস্ট আমাদের যদি 6 বছর হয় তাহলে আপনার হচ্ছে 5 বছর। তো কেমন লাগছে? তুমি হ্যাঁ, ওকে ওকে, খুবই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, নো প্রবলেম। বাট কেমন আজকের আবহাওয়াটা টোটালি ডিফারেন্ট রাসেল ভাই। ঢোকার পর থেকেই অন্ধকার তো পুরা ভূতাতন স্টুডিও। আমরা ফেসবুক অলরেডি আপলোড করেছি এবং আমাদের মানে পুরো এনভায়রনমেন্টটাই আমরা চেঞ্জ করে ফেলছি। ঢোকার সময় মনে হচ্ছে যে আজকে মনে হয় একটু ডিফারেন্ট জায়গায় আসলাম নাকি আজকে, ভুতুরের পরিবেশ। তারপরও রাসেল ভাই এক্সেলেন্ট, খুব ভালো লাগছে। 6 বছর, আর 6 বছর। মাসুম ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমারও 5 বছর আসল ভাই। হ্যাঁ সেটাই, অনেক স্মৃতি, বাবু ভাই যেটা বললেন, অনেক স্মৃতি জড়িত। তো রাসেল ভাই যে ঘটনা দিয়ে স্টুডেন্ট থেকে ডাক্তার হওয়া পর্যন্ত অনেক স্মৃতি রাসেল ভাই। বাই রাস্তা দিয়ে হাঁটার সময় ফ্রেন্ডদের সাথে কথা বলতে যে স্মৃতি আমি ভূতে আসলে সেই একই স্মৃতি চালু। তো যেটা হচ্ছে যে আসলে একটা ঘটনা নিয়ে আসছি আজকে সবার জন্য। আমার আজকে আবারও আমি এক পেশেন্টের কাজিনের স্টোরি শেয়ার করবো। তিনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন আর কি। তো ওনার নাম সাথী। তো ওনার আরেকটা বান্ধবী ছিল হিয়া। তো 1998 সালে ওনারা একটা কলেজে, আমি নাম বলছি না, এই কলেজে ভর্তি হওয়ার পর উনি একটি হোস্টেলে ওঠেন। আচ্ছা, গার্লস হোস্টেলে, এটি কলেজের পাশেই একদম। তো গার্লস হোস্টেলে ওঠার পর আজকে রাসেল ভাই আপনি আমার ঘটনা শোনেন নাই? আমি আজকে আরো ঘটনা শোনেন। তো হোস্টেলে ওঠার পর তার সাথে একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, ওই হিয়া যার নাম বললাম আর কি। তো বন্ধুত্ব হওয়ার এক পর্যায়ে ওই হোস্টেলটি ছাড়ার জন্য মানে তাকে ডিসিশন নিতে হয় যে তাকে ওই হোস্টেল, সে আর হোস্টেল থাকবে না। তো নতুন বাসা নিতে গিয়ে যখন ডিসিশন নিলেন যে নতুন বাসা নেবেন, তখন ওনার ফ্রেন্ডটিও তার সাথে ডিসাইড করে, সাথে আপুর তার, যে আমিও তোমার সাথে, আমি তো ওর সাথে থাকবো। সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বাসা খুঁজি। তো ওই এলাকাতেই তার একটি বাসা পান। আসলে বাসার বর্ণনার থেকে এইভাবে দিতে চাচ্ছি যে ওই বাসাটি দোতলা ছিল এবং আশেপাশে গাছগাছালি ছিল। নিচতলায় একটি ভাড়াটিয়া ছিল, দোতলায় একটাই রুম ছিল, মানে একটাই মানে ফ্ল্যাট ছিল, কি 2টা রুম। একটা রুমে তারা থাকতেন আর একটা রুম খালি, কারণ স্টুডেন্ট মানুষ তো, আর তাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিং, পুরো পরিবার ময়মনসিং এ থাকে আর কি। তো সাথী আপু এবং তার যে ফ্রেন্ড ছিলেন তারা একটা রুম নিয়ে থাকা শুরু করে। ওখানে একটা বাথরুম আছে, একটি কিচেন আছে এবং পাশাপাশি একদম। তো ঘটনাটি আসলে কিভাবে শুরু হয় সেটি তিনি প্রপারলি আমাকে বলতে পারে নাই। তারপরও বলেছে যে যখন ঘটনাটি হয় ওটা ওই সময়টা এপ্রিল এবং মের মাঝামাঝি সময় হবে। আচ্ছা, তো হিয়া তার সাথে সবসময় থাকতো, যে কোনো কিছুতেই মানে প্রবলেম সলিউশন সবকিছু থাকতো। তো যেহেতু দুজন একসাথে থাকতো ওই ফ্ল্যাটে, তো আর ভাগাভাগি করে না যে উইকলি কে রান্না করবে কে বাজার করবে, দুইজনই ভাগাভাগি করে না। সেদিন রবিবার ছিল, তার এটুকু মনে আছে যে সেদিন রবিবার ছিল। রবিবারের দিন হিয়া রান্না করতেন নাকি তার যে ফ্রেন্ড, আর তার পরের দিন পরীক্ষা থাকবার কারণে সে পড়ছিল। হিয়ার ওনার পড়াশোনা হয়তো বা সে আগে কমপ্লিট করেছে বা কিছু, তো উনি পড়ছিলেন। এমন সময় সারা শরীরে একটা বাতাস অনুভূত হয়, ঠান্ডা বাতাস। আচ্ছা, তা রেগুলারলি ঠান্ডা বাতাস, ওই ঠান্ডা বাতাস মানে শরীরে আসার পরে অনুভূত হচ্ছিল যে না আজকে একটা ঝড় হবে, ঠান্ডা একটা আবহাওয়া আর কি। তো ওই মুহূর্তে ওই জায়গায় প্রচুর কারেন্ট যেত আর কি, ঘন্টার পর ঘন্টা কারেন্ট যেত। তো এমন সময় কারেন্টও চলে যায় এবং বাতাসটা অনুভূত হতে থাকে। তো আশেপাশের দরজা জানালা সব বাড়ি খাচ্ছিল, গাছের পাতা নড়ছে, তো বোঝা যাচ্ছে যে ঝড় আসবে। তিনি এমন সময় ডাকলেন, এই তো রান্না হয়েছে, তুই একটু জানালাগুলো একটু লাগা। তো তিনি কোনো সারা শব্দ পেলেন না। সারা শব্দ না পাওয়ার কারণে তিনি চার্জ লাইট জ্বালালেন, মোমবাতি না রাসেল ভাই, চার্জ লাইট। ওই তাদের বাসা থেকে চার্জ লাইট পাঠিয়ে দেয়, যেহেতু কারেন্ট যায় বারবার। তো চার্জ লাইট নিয়ে তিনি রান্নাঘরের দিকে যান, কারণ তিনি জানেন যে উনি রান্না করতেই গেছেন। সাথী আপু যখন রান্না করতে রান্নাঘরের দিকে যায়, তার মাথাটা মানে তার পাটা একটা কিছুর সাথে বাড়ি খায়, খুব সফট কিছুর সাথে সাথে তিনি চার্জ লাইটটি নিচে নামিয়ে দেখেন যে তার পা একটি মাথার সাথে বাড়ি খেয়েছে, সেটি হচ্ছে তার ফ্রেন্ডের মাথা, এবং পুরো দেহটি যে জায়গায় পাতিল টাতিল ধোয় সেই জায়গায় পড়ে আছে। এইটা শোনার পর ওনার কি হল, উনি জাস্ট এতটুকু বলতে পারছে যে আমি ফিল করেছিলাম আমার পুরো বডিটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর কিছু মনে করতে পারছি না। যখন আমার জ্ঞান ফিরে তখন আমাকে হিয়াই পাশে ছিল। আমি অক্ষত অবস্থায় কিভাবে আমার কাছে আসে, আমি তো আমার পা দিয়ে এক্স্যাক্টলি ওই জিনিসটাই ফিল করেছি। অক্ষত অবস্থা আমাকে দেখাচ্ছে কি হয়েছে তোর। আমি ওকে সবকিছু বললাম যে আমি রাতের বেলা এগুলো দেখেছি। বলে আমি তো ওয়াশরুমে ছিলাম, আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তুই রান্নাঘরে পড়ে আছিস। তো জিনিসটা ওই দিন হওয়ার পরে তিনি ভালো করে বোঝান, ওই যে হিয়া ফ্রেন্ডটি ছিল তাকে ভালো করে, এটা তোর হ্যালুসিনেশন, এটা তোর ভুল ধারণা।
হয়তো ওই দিন কারেন্ট ছিল না, তোর কিছু মন হয়েছে, হয়তো বা তুই অন্য ধ্যানে ছিলি, পরের দিন এক্সাম ছিল, তোর মাথায় প্রেসার ছিল, কিন্তু উনি এই জিনিসটা মানাতেই পারে না যে আমি একদম চাক্ষুষ দেখেছি আমার পায়ের সামনে, হাত পায়ের সাথে তোর মাথাটাই বাড়ি খেয়েছে। বলে কি বলছে, যা বলতে বলে, আমার মাথা কিভাবে বাড়ি খাবে, সম্ভব না। যাই হোক, কনভারসেশনটা বেশি দূর আগায় নাই এবং তিনি মাথার মধ্যে পানি দিয়ে ওই দিন কিছুটা স্টেবল হলেও পরের দিন আর স্টেবল হতে পারে নাই রাসেল ভাই। ঘুম ভাঙে তার রাত্রে 2টার দিকে এবং গভীর রাত সেদিন। গভীর রাতে তার ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পর মোস্ট অফ দ্য টাইম তিনি ওয়াশরুমের জন্যই প্রসিড করেন আর কি। তো ঘুম থেকে উঠে উনি লাইট জ্বালাতেই দেখলেন যে ওনার পুরা পাশে হিয়া শুয়ে আছে এবং পুরা ফ্লোর জুড়ে হাত যেরকম ভাবে নড়াচড়া করে, মানে হাত অনেকগুলো হাত নড়াচড়া করছে হাতগুলো। এটা দেখে তুমি আবারও মনে করুন, আবারও ওনার অবস্থা খুব খারাপ। ওনাকে ডেকে তুলেন এবং ডেকে তোলার পরে আর ওনার কিছু মনে নেই। আচ্ছা। তো পরের দিন উনি যে পাশে ওনার যে ফ্রেন্ড ছিলেন হিয়া, উনি বলছেন যে তোর অবস্থা খুব খারাপ, আমি একজন হুজুরের কাছে তোকে নিয়ে যাব। হুজুরটি আমি প্লেসটি বলে দিই, উনি মিরপুর মাজার শরীফের ঠিক অপোজিট, নদীর অপোজিটে, গুদারা ঘাটের অপোজিটের ওই কিছু একটা এরিয়াতে থাকতেন ওই হুজুরটি, যার কাছে ওনাকে নিয়ে যাবে আর কি। তো বলে আমাকে কিছু একটা কর, আমার অবস্থা খুব খারাপ, আমি যেসব জিনিস আজকে কালকে হচ্ছে আমার সাথে এগুলি খুব অ্যাবনর্মাল। আচ্ছা। তো ওই আপুটি, মানে হিয়া আপুটি, অনেক সাথী আপুকে ওনাকে নিয়ে গেলেন হুজুরের কাছে রাসেল ভাই। হুজুরের কাছে যেতে হলে তাকে 3-4 ধাপ পেরিয়ে যেতে হয়েছে। লাইক একজনের কাছে বলেছে, উনি আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজনের কাছে রেফার করেছে। রেফার করার পর নৌকায় উঠিয়েছে, রাত নদীর ওপারে গেছে, অনেকক্ষণ ওয়েট করার পর জানা গেল যে হুজুর বাংলাদেশে নাই। ও সে খুব ফেমাস একজন হুজুর, আমি ওনার নামও বলছি না, উনি আছেন কিনা এটা উনি বলতে পারেন না, যেহেতু উনি আমাদের ঘটনাটি শেয়ার করেছেন। তো আমি খবরটা নিয়েছি রাসেল ভাই, আমি ওখানে গিয়েছিলাম এবং খবরটা অথেন্টিক দেখেই আমি বলছি যে হ্যাঁ এরকম একজন ছিল এবং হয়তো আছে, কেউ জানে না। ঘটনাটি আজকে থেকে প্রায় 18 বছর আগের ঘটনা, অনেক আগে। তো উনি বললো যে আমরা ওই দিন হুজুরকে যে পাই নাই, কিন্তু ওই দিন না পাওয়া থেকে আমার সাথে বেশি ঘটনাটা আরো কঠিন জটিল হয়ে যাবে এটা আমি কখনো কল্পনাও করতে পারবো না। বাসায় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হলো, দরজাটা খুলে রুমে ঢুকতেই দেখি আমার রুমে কবর, আমার রুমের কবর খোঁড়া, আমার রুমের মধ্যে খাট নাই, পালঙ্ক নাই, কিছু নাই, আমি খালি কবর দেখছি। আমি পাশে হিয়াকেও দেখছি না, ও কই গেল। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল, আমি দেখি আমি আবারও হিয়ার কাছে, হিয়া আমাকে জাগিয়েছে। আমি মুখে বললাম যে, মানে উনি বলছেন যে আমি ওকে বলেছি যে আমি আর এই বাসায় থাকবো না, কোনোভাবেই থাকবো না, বলে আজকে রাতটা কোনোভাবে পার কর, দেখি কালকে কিছু একটা ব্যবস্থা করব। পরের দিন ওই বাসায় সাবলেট চলে আসে, একটা রুম খালি ছিল। সাবলেট চলে আসার পর ওনার মনের মধ্যে কিছুটা হলেও শঙ্কা কাটে যে আমার জন্য একা আছি, তো একাকিত্বর কোন একটা সুযোগ কেউ নিচ্ছে বা কিছু, আমি শিওর না। ওই দুইজন আসার পর ঠিক 3 দিন পরে, এক্স্যাক্টলি 3 দিন পরে ওই হুজুরের ইয়ার থেকে একটি ফোন আসে পাশের দোকানে। তখন রাসেল ভাই মোবাইল ফোনের অতটা প্রচলন ছিল না, আসছে নতুন করে। তো পাশে টেলিফোন নাম্বারটা ওই হুজুরের জায়গায় দিয়ে এসেছিল ওরা, যে উনি আসলে যেন ফোন দেয়। হুজুর গিয়েছিলেন পশ্চিমবঙ্গে, উনি ওখান থেকে আসার পরে ফোন দেয় যে আপনি আসেন এবং আমরা আপনার সাথে ইগারলি দেখা করতে চাচ্ছি। হুজুর হঠাৎ করে ইগারলি কেন দেখা করতে যাবে? আমি তো যে আমাকে দেখেও নাই হুজুর, সেটাই তো আমি জানি না কি হলো। হুজুর দেখা করার সময় দিলেন হচ্ছে বুধবার, মঙ্গলবার রাতের কথা রাসেল ভাই, আমার মঙ্গলবার রাতের কথা আমার নিজেরই জিনিসটা বলতে কেমন লাগছে। উনি বললেন যে আমি রাতে আমার ঘুম ভাঙলো এবং ঘুম ভাঙলে এমন অবস্থায় আমার গলাটা কেউ চেপে ধরেছে, হাতটা আসছে খাটের নিচ থেকে, আমি ছটফট করছি, আমি নড়তে পারছি না, ছটফট করছি, আমার গলাটা চেপে ধরছে, আমার মনে হয় এখনই দমটি বেরিয়ে যাবে। আমি পাশে হাত বাড়ি, মানে যে পাশে হিয়া শুয়ে সে পাশে আমার ডান হাত দিয়ে বারবার ধাক্কাচ্ছি, কিন্তু আমি হিয়াকে সাপোর্ট পাচ্ছি না, হিয়ার বডি ধরতে পারছি না। আমার বাম হাত দিয়ে আমি কোনো মতে, কিছুক্ষণ পরে আমার ল্যাম্পের লাইটটি জ্বালালাম, ল্যাম্পটি জ্বলার পরে আর কেউ নাই। আমি পিছনে তাকে দেখি একটা হাত খাটের নিচে চলে গেল পিছন দিক দিয়ে। তো রাসেল ভাই যেটা উনি বললেন যে আমি এগুলি কখনো কল্পনা করি নাই, পাশের রুমে চলে যাই, ওই মুহূর্তে আমি হিয়াকে পাই নাই। ওই দিন রাতটা ক্রস করার পরে বুধবার সকালবেলা হিয়া আমাদের রুমে আসে এবং আমি ওকে পেইল অবস্থায় পাই, এরকম অবস্থায় আমি কখনো ওকে পাই নাই, আমি কখনো ওকে দেখি নাই। এই অবস্থায় ওকে আমি কখনো, এত ফ্রেশ একটা মেয়ে হঠাৎ করে এরকম হয়ে গেল, আমি ওকে খুব জোরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম তুই কই গিয়েছিলি? সেগুলো চল আমার সাথে, আজকে বুধবার, আজকে হুজুরের কাছে যাব। সেই
মেয়েটি তাকে আবারও একইভাবে একই রেফারেন্সে, তখন আর এত রেফারেন্স লাগেনি কারণ জায়গাটা তারা চিনে গেছে। তো ওই জায়গায় হুজুরের কাছে যায় এবং হুজুর তাকে খুব সাথে সাথে অনেকজন বসেছিল হুজুরের কাছে। হুজুর বলেছে যে সব সিরিয়াল বাদ দিয়ে ওনাকে পাঠিয়ে দেয়। আমি যখন হুজুরের কাছে যে বসি আমি বারবার হিয়ার দিকে তাকাচ্ছিলাম আর হুজুর আমাকে বলছে আপনি কার দিকে তাকাচ্ছেন। আমি বললাম যে উনি বলছে যে আমি বললাম যে আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছি। বলে আপনার ফ্রেন্ডের দিকে তাকান, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শোনেন, ওর দিকে তাকায় না। হুজুর বলছে যে ওর দিকে তাকায় না, আমার দিকে তাকান। আচ্ছা, আপনি যাকে দেখতেছেন তাকে সবাই দেখতে পায় না, আপনি দেখতে পাচ্ছেন। আমি জানি না রিজনটা কি, তবে আপনি যে বাসায় আছেন সেই বাসায় আমাকে একটু যেতে হবে। হয়তো আপনি সেই থ্রুটা নিয়ে আসছেন বা কিছু। তো ওই আপু বললেন যে আমি কিছু জানি না, আমি এখান থেকে চলে যেতে চাই, আপনি আমার চলে যাওয়ার ব্যবস্থা করেন। আমি যা দেখছি, যা আপনি বুঝছেন কিনা আমি জানি না। তো হুজুর বললে আপনি কি দেখছেন, তিনি সবকিছু বললেন। বলে কি আমি বুঝতে পারছি, আমি ওখানে থাকা অবস্থায় আপনার প্রেজেন্সটা এখানে টের পেয়েছিলাম, আপনি যেখানে এসেছিলেন আমি টের পেয়েছি। আমি সেই জন্যই আপনার সাথে দেখা করার জন্য বলেছি যে ঠিক আছে, সাথে সাথেই ফোন দাও। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি আপনার এখানে যাব এবং আপনার প্রেজেন্স আপনাকে থাকতে হবে। বলে আমি থাকতে পারবো না। বলে আপনি যদি থাকতে না পান তাহলে আপনাকে সারা জীবন পথ হবে, আপনাকে ওই জায়গায় থাকতেই হবে। তো রাসেল ভাই উনি বললেন যে ঠিক আছে আমি থাকবো, আমার বাবাকে ডাকতে হবে। তো ময়মনসিংহ থেকে তার বাবাকে তিনি ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে হুজুরও এখানে গেলেন এবং ওই দিন সন্ধ্যার দিকে ওখানে বললেন যে এই বাড়ির পিছনে আমি একটা জিনিস খুঁড়বো। একজন কোদাল, একজন দা নিয়ে আসলেন, কাঁচি টাচি নিয়ে আসলো, কোদাল টোদাল নিয়ে আসলো এবং সাথী আপুর প্রেজেন্সে ওই কোদাল দিয়ে ওই বাড়ির পিছনটা খোঁড়া হলো এবং যেটি পাওয়া গেল সেটি হচ্ছে রাসেল ভাই দুটি হাত। সাথে সাথে ওখানে পুলিশকে ডাকা হলো, কিন্তু ওখান থেকে যার সরাতে তিনি সরে গেছেন। সাথে হুজুর বলেছে আপনি এখান থেকে চলে যান, আপনাকে যেন আমি এই এলাকায় আর কখনো না দেখি। উনি বলেছে কেন এখানে হাত এসছে, কেন কি হয়েছে, কেন আমার গলা কেউ চাপ দিয়েছে, কেন আমি এত হাত দেখেছি, এগুলি আমি আলিফ ভাই আর কারো কাছে কখনো জানতে চাইনি। আমি অনেক দূরে আছি, আমি কখনো জানবো না। কিন্তু আমি ওই দিন যদি আমি না যেতাম, আমাকে ওইখানে হুজুর আলাদা করে বলেছে যে আপনি এসছেন ভালো হয়েছে, ওই দিন যদি আমি না যেতাম, ওই দিন যদি আমি না থাকতাম, তাহলে হয়তোবা আমি বারবার হিয়াকেই দেখতাম। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা যদি আমাকে সামারি করি, জি, আসলে কি মনে হয় কেন এরকম হলো? হয়তো রাসেল ভাই আমি যেটুকু বলবো যে ওখানে হয়তো বা কেউকে মেরে ফেলা হয়েছিল। এই হাত দুটোর পিছনে লজিক থাকতে পারে, লজিক থাকতে পারে। ওনাকে সাপোর্ট করে, ওনার ঘাড়ে সাপোর্ট নিয়ে হয়তো হুজুরকে দিক নিয়ে এসে রিভিল করা। এই হাত দুটো নিশ্চয়ই সেই হাত। উনি বলছে যে আমি আসলে এতটুকু খেয়াল করিনি কি হাত, কিন্তু আমার অবস্থা ওখানে হাতের তো অ্যাকচুয়ালি কঙ্কাল বেরো, দুটো হাতের কঙ্কাল এবং পুরো দুটো হাতটা আলাদা পলিথিনে বাঁধা, পলিথিনের ভেতরে ছিল হাত দুটো। হুজুর এই যে বললেন, এটা প্রচুর লোক জমে গিয়েছিল। হুজুর যে বললেন যে তোমাকে যেন কোন এলাকায় কখনো না দেখি, এটা ব্যাপার হুজুরের এই কথাটার কখনো উনি বিশ্লেষণ চাইনি, কিন্তু উনি বলেছেন যেটা যে আমি যতটুকু বুঝেছি হয়তো বা আমি এখানে আরেকটু আমাকে হয়তো আরো সাপোর্ট নিতাম, আমি সেটাই বলছি, আমাকে আরো ক্ষতি করে অন্য কিছু ডেকে আনা, হয়তো কেউ জানতো না, এটা জানানোর জন্যই আমার সাপোর্ট নিচ্ছে। হয়তো হুজুরই বের করতে পারতো, ওনার তো অস্তিত্বই নাই। কে এটা ওনার মানে সাবজেক্টও ছিল না, উনি সাথে ওনার একা থাকতো, কেউ বলতেও পারবে না যে ওনার সাথে কেউ আছে কি আছে না, আদৌ ছিল কিনা। হুজুর বলছে যে তুমি কার দিকে তাকিয়েছো, ও নাই, কিন্তু তুমি দিকে তাকাও, সেটাই আমার দিকে তাকাও, সেটাই তাই হবে। থ্যাংক ইউ আলিফ। আবারও আমরা দেখি যে চেষ্টা করবো যে আবারও আরেকটা ঘটনা শোনার, আর আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, কারণ আমাদের শুনি যে কেমন লাগছে। আপনারও 5 বছর হয়েছে বোতাফোনে আসার, 5 years, আপনি লাস্ট 5 years আপনি খুব ফ্রিকুয়েন্টলি আসছেন এখানে, তো হাউ ওয়াজ দ্য ফিলিং এবং আজকে কেমন ফিল করছেন? জি ভাই, আসলে আমারও 5 years পূর্ণ হলো এবং সব থেকে প্রথম ফার্স্ট ডে ফিলিংটা কেমন ছিল এবং আজকে কেমন সেটা আমি বলছি। আর প্রথমে জানাচ্ছি ভূতোষণকে অনেক হ্যাপি বার্থডে, সেই সাথে আপনাকে এবং মাসুম ভাইকে জানাচ্ছি অনেক স্বাগতম, যে তারা অনেক দিন ধরে আপনারা অনেক সুন্দর করে প্রোগ্রামটা নিয়ে আসছেন এত দূর। আর
প্রথম দিন যখন আমি ভূতে ফেমে আসি তখন আমার একটা এক্সপেকটেশন ছিল যে এরকম একটা জায়গায় যাব যেখানে অনেক অন্ধকার থাকবে, ক্যান্ডেল জ্বলবে, কিন্তু সেটা আসলে তখন পূর্ণ হয়নি। কিন্তু আজকে যখন 5 বছর পরে আসলাম ভূতে ফেমের বার্থডেতে, তো ঢোকার সাথে সাথে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এবং সেই সাথে ক্যান্ডেল লাইট, তো আশা পূর্ণ হয়ে গেছে। সেই আশাটা 5 বছর পরে পূর্ণ হলো আসলে। আর ভূতে ফেম আসলে অনেক কিছু ভূতে ফেম থেকে পেয়েছি, মানে অনেক বন্ধু, বড় ভাই, বিশেষ করে বাবু ভাই, তারপর আপনি, তো সবার সাথে পরিচয় এখানে আসার মাধ্যমে, তো সেটা অনেক আসলে এনজয়েবল একটা মোমেন্ট ভূতে ফেম। আর ভূতে ফেমের সাথে আমার পার্সোনাল অনেক স্মৃতি জড়িত। আমার নিজের পার্সোনাল লাইফের অনেক ঘটনা আমি এখানে শেয়ার করেছি, ফ্রেন্ডদের ঘটনা শেয়ার করেছি। তো সব মিলে অনেক ভালো লাগছে যে আজকে এই দিনটাতে আমি ভূতে ফেমের অনুষ্ঠানে উপস্থিত থেকে ঘটনা শেয়ার করছি। এই তো ভাই। ওকে, আমরা ঘটনায় চলে যাই। তো আজকে যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার ফ্রেন্ডের একটা ঘটনা, নাম হচ্ছে নূর, এবং ওর বাসা হচ্ছে আমাদের পুরনো ঢাকার গ্যান্ডারিয়া এলাকায়। আমি একটা কথা বলবো যে আমাদের পুরনো ঢাকার গ্যান্ডারিয়া, সূত্রাপুর, লোহারপুল, এই জায়গাগুলোতে যেটা দেখা যায় যে এখনো অনেক পুরনো হিন্দু জনগণদের বাড়ি এখনো দেখা যায়, যেগুলো ঠিক আগের মতো মানে স্ট্রাকচারই রয়ে গেছে। তো আমি যে ঘটনাটা শেয়ার করবো এখন সেটা হচ্ছে আমার ফ্রেন্ড নূর, ওদের যে পুরনো বাসা ছিল সেটার একটা ঘটনা। যদিও এখন সেই বাসার যে স্ট্রাকচার আগের মতো নেই, বর্তমান ডেভেলপার কোম্পানি বাসাটাকে নিয়েই কনস্ট্রাকশন করে ফেলছে অলরেডি। তো আমি যে ঘটনাটা এখন বলবো সেটা মূলত 20-25 বছর আগে পুরনো, যখন সেই পুরনো বাসাটা ছিল তখন এই বাসায় যারা থাকতো তাদের সাথে এই ধরনের ঘটনাগুলো তারা ফেস করতেন। তো ঘটনা হচ্ছে এইরকম, আগে বাসার বর্ণনাটা দিব। আজকে থেকে প্রায় 20-25 বছর আগে বাসার স্ট্রাকচারটা এখনকার মতো ছিল না। বাসাটা ছিল দোতলা, অনেক পুরনো এক হিন্দু জমিদারদের বাসা, এবং সেখান থেকে মানে আমার ফ্রেন্ডের যে দাদা এই বাসাটাকে কিনে নেওয়ার পরে তারা সেখানে স্থায়ীভাবে ওখানে মানে থাকা শুরু করে। এবং তারা যখন ফার্স্ট থেকে বাসাটা কেনার পরে ওখানে যখন থাকা শুরু করলো, বাসার স্ট্রাকচারটা এমন ছিল যে বাসার ঠিক পাশেই ছিল একটা গোরস্থান, যে গোরস্থানটা এখনো রয়েছে। আচ্ছা। আর ঠিক বাসার যে দক্ষিণ যে সাইডটা ছিল সেখানে ছিল একটা পুরনো কুয়া এবং একটা পুকুর। ওই কুয়াটা তখনই ছিল পরিত্যক্ত, এখন ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল কোন একভাবে। তো তারা যখন ফার্স্টে ওখানে থাকা শুরু করে, ওই যে কবরস্থানটার কথা আমি বললাম, তো সেটা ছিল ঠিক একটা করিডোরের পাশে। দোতলার যে করিডোর, সেই করিডোর থেকে একদম করিডোরের কাছে গেলেই কবরস্থানটা দেখা যাবে। মনে হচ্ছে করিডোর থেকে যদি কেউ লাফ দেয় ডাইরেক্ট কবরস্থানে যেয়ে পড়বে, এরকম একটা অবস্থান। তো যেটা হয় যে তারা প্রায় যখন রাত্র হতো তখন ওই করিডোরটাতে মানুষ হাঁটা চলাফেরা করতো না, ভয় পেত তারা, কেননা তারা চিন্তা করলো যে পাশেই খুব কাছেই কবরস্থান, একটা ভিতরে ভয় কাজ করতো। তো প্রথম দিকে যখন তারা বাসাটা কিনে থাকা শুরু করলো তখন একটা ঘটনা তাদের সাথে ঘটা শুরু করলো। এবং ঘটনাটা ছিল এইরকম যে যখন তারা সকালে ঘুম থেকে উঠতো, দেখতো যে সেই যে করিডোর, বারান্দার মতো অনেক বড় যে খোলা জায়গাটা, সেখানে দেখতো যে মাটির অনেক ছোট ছোট ঢিবি পড়ে আছে। মনে হচ্ছে এগুলোকে রাতের বেলা কেউ ছুঁড়ে এই করিডোর বরাবর কেউ ছুঁড়ে মেরেছে। কিন্তু এই জিনিসটা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে, এটা তারা কখনোই মানে বের করতে পারতো না যে কোত্থেকে আসলো। তো এরকম অনেক ঘটনা, মানে তাদের যে বাসার যে মুরব্বী যারা ছিলেন তাদেরকে সবাই বলতো যে এগুলো কোত্থেকে আসলে আসে। তো তখন যারা মুরব্বী বাসার ছিলেন তারা বলতেন যে এগুলো নিয়ে তোমরা বেশি ঘাটাঘাটি করো না, কেননা যেহেতু তোমাদের কোনো ক্ষতি করতেছে না, কাজে এই বিষয়গুলো নিয়ে তোমাদের বেশি চিন্তা করার দরকার নেই। আর যেটা হচ্ছে যে এরকম তো প্রায় রেগুলারই দেখা যেত যে সকালে ওঠার পর মাটির ঢিবি। তো এক রাতে মানে যখন শুটিং হলো তখন তারা হঠাৎ করে দেখলো যে ওই করিডোরটাতে মানে এক পায়ে যদি কেউ হেঁটে যায়, মানে মাটির উপরে হাঁটলে যেরকম পায়ের ছাপ, সেরকম পায়ের অনেকগুলা ছাপ, কিন্তু আমরা যখন হাঁটবো তখন কিন্তু দুটা পায়ের রাইট অ্যান্ড লেফট দুটা কিন্তু দেখা যায়। কিন্তু ওখানে যেটা তারা দেখেছে, ভালো মতো দেখার পরে দেখেছে একটা পায়ের ছাপ অনেকবার, মানে একবার ডানে একবার বামে যদি কেউ হেঁটে যায়, এরকম একটা অবস্থা। তো এরপরে বাসার যারা সদস্যরা ছিলেন তারা বেশ ভয় পেয়ে যায়, তারা চিন্তা করে যে এটা আসলে কি, এবং তাদের মধ্যে বেশ কয়েকজন বলে যে না, আমরা আসলে রাতের দিকে এসে চেক করব যে আসলে ঘটনাটা কি, এগুলো কেন হচ্ছে।
হচ্ছে। তো তারা প্ল্যান অনুযায়ী তারা রাতের দিকে করিডোরে এসে হাঁটা চলাফেরা করে, কিন্তু তারা কিছুই পায় না। কিন্তু সকালে উঠলে দেখা যায় যে মাটির ঢিবি পড়ে আছে। আচ্ছা, এটা একদম ফ্রিকোয়েন্টলি চলতেই থাকলো। কিন্তু তারা একসময় যেটা ভাবলো যে যেহেতু তাদের কোনো ক্ষতি করতেছে না, তো তারা যেটা চিন্তা করলো যে থাক, আমাদের যেহেতু এমনি কোনো ক্ষতি হচ্ছে না, তো এটা যেভাবে চলছে এভাবেই থাক, আমরা এটা নিয়ে বেশি ঘাড়াঘাড়ি করবো না। তারপর বেশ কিছু সময় কেটে গেল এবং এই বাসায় তার একটা কাজের ঝি রাখলো এবং ওই ঝির সাথে তার একটা ছোট মেয়ে ওই বাসায় থাকা শুরু করলো। এবং তারা দুজন যে রুমটাতে থাকতো সেটা হচ্ছে ঠিক করিডোরের পাশ দিয়ে যে একেবারে বাড়ির শেষ যে ছোট রুমটা, সেই রুমটাতে ওই ঝি এবং তার ছোট মেয়ে সেখানে থাকতো। তো এইভাবে তারা কয়েকদিন থাকলো, নতুন কাজ পেয়েছে, তারা এখানে কাজ করতেছে এবং রাতের বেলা এখানে থাকে তারা। তো এক রাতে হঠাৎ করে যেটা হয় যে ওই রুমের দুটা জানালা ছিল, দুটা জানালা খুলিয়ে তারা সবসময় ঘুমাতো রাত্রে। তো এক রাতে যেটা হয় যে ওই যে ঝিটা ছিল তার পাশে যে তার মেয়েটা শোয়া ছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় একটা ফিস ফিস শব্দে। তার মেয়েটার বয়স ছিল 6 থেকে 7 বছর, ছোট একটা বাচ্চা। এবং তার যে মা ছিল ঝি, যে কাজ করতো বাসায়, তার ঘুম হঠাৎ করে ভেঙে যায় একটা ফিস ফিস শব্দে। এবং উনি ঘুমটা ভাঙার পর যেটা ফিল করে যে দেখে যে তার মেয়েটা তার পাশে বসা নেই। তখন সে বেশ চিন্তিত হয়ে যায় যে আসলে তার মেয়েটা কোথায় গেল। এবং সেই জানালার ফাঁক দিয়ে যে চাঁদের আলো আসতেছিল, সেই অল্প আলোতে সে যেটা দেখলো যে তার মেয়ে একজনের সাথে ফিস ফিস করে কথা বলছে। এবং সেটা ছিল একদম কালো কুচকুচে একটা সাপের মতো আকৃতির, ফনা তুলে আছে এরকম একটা জিনিস। তো সেটার সাথে সে দেখে দেখে কথা বলতেছে, কি কথা বলতেছে সেটা বোঝা যাচ্ছে না। ফিস 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 করে সাউন্ড আসতেছে, কিন্তু কি সেটা সে বুঝতে পারতেছে না। কিন্তু সে স্পষ্ট দেখে যে একদম কালো কুচকুচে একটা সাপের ফনার মতো একটা কিছু একটা সাথে সে কথা বলতেছে। এটা দেখার পরে সে প্রচন্ড ওখানে জোরে একটা চিৎকার করে এবং সাথে সাথে তার মানে সেন্সলেস হয়ে যায়। এবং সাথে সাথে পাশের রুম থেকে লোকজন আসে। পরে যখন সকালে তার জ্ঞান ফিরে তখন সেটা বলে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। আর তারা মনে করে যে সে হয়তো মিথ্যা কথা বলতেছে, ভুল দেখছে, এরকম অনেক কথাই বলে। পরে তারা যেটা করে যে ওই রুমটাকে চেঞ্জ করে অন্য একটা রুমে তাদের বলে যে আমরা এই রুমে আর থাকবো না, আমাদের অন্য একটা রুমে দেন। তো তারা যখন অন্য রুমেও যায়, ঠিক একইভাবে যেটা হয় যে তখন আর সেই জিনিসটা দেখে না। তখন তারা যেটা হয় যে খাটের উপরে তারা ঘুমায়, ঠিক খাটের নিচ থেকে মনে হচ্ছে কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে, এরকম একটা সাউন্ড। তো তারা বেশ ভয় পেয়ে যায় এবং তারা যেটা বলে যে এবং তার মেয়েটাও আস্তে আস্তে অ্যাপ নর্মাল হয়ে থাকে। দিনের বেলা দেখা যায় যে একা একা কথা বলতেছে কার সাথে, কিন্তু বাসার কেউ এটা বুঝতে পারে না যে আসলে ঘটনাটা কি। তো এরপরে তারা যেটা বলে যে আমরা আসলে বাসায় কাজ করবো না, আমরা গ্রামে চলে যাব। এবং বাসায় হুজুরও ডাকা হয়, হুজুর এসেও মানে তার মেয়েটাকে ঝাড়ায়। তারপর বলে যে তোমরা এক কাজ করো, তোমরা এখানে থেকো না, গ্রামেই চলে যাও। পরে তারা কাজ ছেড়ে গ্রামে চলে যায় এবং এরপরে ওনাদের সাথে কি হয়েছে সেটা জানা যায়নি। কিন্তু ওই বাসার যে সমস্যাটা ছিল, কেননা বাসায় আসার পরেই তো এই সমস্যাগুলো হচ্ছে, তো এই বিষয়ে তারা কেরানীগঞ্জ থেকে একটা হুজুরকে নিয়ে আসে। হুজুরটা ওই সময়কার অনেক একদম ভালো একজন বিখ্যাত একজন হুজুর ছিলেন। তো সে আসার পরে উনি অনেক বাসায় প্রায় একদিন ছিলেন, এক রাত ছিলেন। থাকার পর উনি যেটা বলেন যে আসলে এই বাসার একটা উপরি দোষ আছে। সেই দোষটা হচ্ছে এইরকম যে বাসার যে দক্ষিণ দিকে একটা পুকুর আছে এবং এই পুকুরের পাশে একটা পরিত্যক্ত কুয়া। এবং উনি যেটা বলেন যে এই পরিত্যক্ত কুয়ার ভিতরে একটা ছোট সুড়ঙ্গর মতো আছে, যেটা দিয়ে ওই আগে ওই বাসার ভিতরে একটা মানে ছোট সুড়ঙ্গর মতো জায়গা, যেটা দিয়ে তারা আগে মানে পালানোর জন্য কিছু একটা তৈরি করেছিল হিন্দু জমিদাররা, অনেক আগের কথা। এবং ওই সুড়ঙ্গটা তারা খুঁজে পায়নি এর ভিতরে। কিন্তু ওই কুয়াটা, উনি যেটা বলে যে কুয়াটার ভিতরে কোন একটা খারাপ জিন, কোন একটা খারাপ কিছু এটার ভিতরে এখনো রয়েছে, যেটার কারণে বাসার মানুষগুলো এই ধরনের সমস্যাগুলো ফেস করে। এবং উনি যেটা করে যে কুয়াটার সামনে আবার যায়, কুয়াটার সামনে যে আবারও সেই কুয়াটাকে ভালো মতো বন্ধ করে দেয় এবং ওই কুয়াটার উপরে ভালো মতো পাকা করে পুরো কুয়াটাই বন্ধ করে দেয়। কিন্তু এটার পরেও মানে তাদের বাসার যে দৈনন্দিন যে ঝামেলাগুলো হচ্ছিল সেটা কিন্তু চলতেই থাকলো এবং এটার পর আর কোনো সলিউশন হয়নি। তো এইভাবেই আসলে সময় কেটে গেল। এখন বর্তমানে ওখানে একটা ডেভেলপার কোম্পানি বাসাটাকে নিয়ে নতুন এখন ডেভেলপার কোম্পানিকে নিয়েছেন এবং নতুন বাসা যে করা হয়েছে, তারপরে সেখানে কোনো সমস্যা হচ্ছে না সেটা এখনো আমি আসলে শুনতে পাইনি ভাই, কারণ সেখানে সব ভাড়াটিয়ারা থাকেন। তো আমার যে ফ্রেন্ডের কথা বললাম নূর, সে এখন ওখানে থাকে না, সে অন্য একটা বাসায় থাকে, মানে পুরনো ঢাকায় থাকে না। তো এরকম কোনো নিউজ এখনো পাইনি আসলে। এটা তাদের বাসার যে একটা প্রচলিত মিথের কথা, যে তার দাদার কাছ থেকে সে শুনেছে, বাবার কাছ থেকে শুনেছে, ওইভাবে আসলে আমি আপনাদের কাছে শেয়ার করলাম ঘটনাটা। আসলে ওকে, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের এখানে টেক্সট করছেন। শুভ জন্মদিন বুধ এফএম, আজকে 6 বছর পার করলেন। তো
তো আমি কামনা করছি যে এটি আরো কন্টিনিউ করবে, এবং বিশেষ করে রাসেল ভাই আপনাকে এবং মাসুম ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। এবং আমি জানি না আপনারা ডেডিকেট করেছেন কাকে আজকের এই জন্মদিনটাকে, তবে আমি বলবো যে এই ক্ষেত্রে সবচেয়ে বড় দাবিদার যারা, তারা হচ্ছে আমাদের যে শ্রোতা আছে তারা। কারণ এই শ্রোতাদের এত পপুলার একটা এই প্রোগ্রামটা, এই শ্রোতাদের কারণে কিন্তু আসলে এই যাত্রাটা এত দীর্ঘ হচ্ছে এবং আরো বাড়বে। তো ধন্যবাদ যারা ভূত এফএমের শ্রোতা। আজকে আসলে বাবু ভাই তার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, তো আমি হঠাৎ করে আমার মনে হলো যে আসলে এতদিন আমি শেয়ার করেছি আমার যারা ক্লোজ যারা আছে বা আমার সাথে যারা আগে তাদের ঘটনা শেয়ার করেছে, তো আমি আজকে আমার একটা ছোট্ট একটা ঘটনা আমি শেয়ার করবো। এটা আমি আসলে কখনো কাউকে বলিনি, আর তার একটা কারণ আছে যে পারিবারিক কিছু ইস্যুজ আছে। তো আসলে আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। আমাদের যে বাসাটার যখন 3 তালা করা হলো, বাসাটা একটু মানে পুরনো আমলের বাসা, এটা ঘটনাটা আপনার 94-95 দিকে। তো 3 তালাটা আমাদের বাসা প্রায় 4000 স্কোয়ার ফিটের উপরে একটা বাসা, একটা ইউনিটের। তো অনেক বড় বাসা। তো আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, আমি বললাম যে আমি উপরে শিফট হবো। তো আমার আব্বু বললো যে ঠিক আছে, তুমি কি একা থাকতে পারবে কিনা। তো আমি বললাম যে না, অসুবিধা হবে না। তো দরজা জানলা সবই হয়েছে, ইলেকট্রিক লাইনও আছে, কিন্তু ফ্লোরটা তখনও করা হয়নি। তো আমি একটা রুমের মধ্যে থাকি, আর পুরো 3 তালাটা খালি, একদম পুরো 3 তালাটা খালি। তো আমি মাঝে মাঝে মানে প্রায় প্রতিদিন রাত্রেবেলা আমি ওই ছাদের মধ্যে শব্দ পেতাম, যে ধূপ 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 শব্দ পেতাম। আমি অনেক দিন খুঁজেছি যে এই শব্দের উৎস কোথায়, আমি কখনো পাইনি। তা আমি আবার এটা চিন্তা করলাম যে আমি কি বাসার কারোর সাথে শেয়ার করবো কিনা। তা আবার চিন্তা করলাম যে শেয়ার করলে তো আমাকে থাকতে দিবে না, মানে একা থাকার, ওই বয়সে একা থাকার, একটা রুমের মধ্যে একটা ইয়ের মধ্যে থাকার মজাটাই আলাদা। আমি যখন যা খুশি করছি, পড়াশোনা করছি, এটা করছি সেটা করছি। তো আমি শব্দ পেতাম, শব্দগুলো আমি আমি ছাদে রাত্রেবেলা 12টা-1টার দিকে ছাদে যেয়ে ঘুরেছি, বাসার আশেপাশে আমি ঘুরেছি যে কোথা থেকে শব্দটা আসে, আমি কোথাও কখন ট্রেস করতে পারি। তো একদিন রাত্রেবেলায় আমি শুয়ে আছি, তখন ধরেন 12টার দিকে আমি ঘুমিয়েছি, 2টা-3টা বাজে। আমি মানে সময় জানি না, আমি আবার একটু অন্ধকারে ঘুমাই, মানে লাইট জ্বালিয়ে বা ই করে আমি পছন্দ করি না। তো আমার ওই ডাবল বেড, তো ডাবল বেডে সাধারণত একটা মানুষের কতটুকু জায়গা লাগে, তো এক পাশ খালি আছে। আর আমার মাথাটা, বালিশটা আমি একটু উঁচু বালিশ ইউজ করি, মাথাটা হচ্ছে আপনার ঠিক বেডের থেকে বের হয়ে গেছে। তো হঠাৎ করে আমার মানে আমি ঘুমাচ্ছি, হঠাৎ করে আমার সিক্স সেন্স কাজ করলো যে আমার বিছানার মানে আমার ঠিক পাশে কে যেন শুয়ে আছে এবং সে যেন উঠে বসলো। তো একটা মানুষ শুয়ে আছে, উঠে বসার যে মুভমেন্টটা, যে বিছানার মধ্যে যে একটু শব্দ হওয়া বা একটু, আমি স্পষ্ট টের পেলাম। আমি টের পাওয়ার সাথে সাথে আমার মাথার মধ্যে আমি মানে আমার পাশে তো কেউ নেই, কিন্তু উঠে বসলো কে। তা আমি চুপ করে একদম ফ্রিজ হয়ে গেছি। তা আমি দেখলাম যে সে আবার বেডের থেকে উঠে দাঁড়ালো। যখন দাঁড়িয়েছে তখন কিন্তু বেডটা আপনার একটা ভারমুক্ত হলো, যে মানে একটা মুভমেন্ট, এটা আমি স্পষ্ট আমি টের পেলাম। তা আমার মাথার মধ্যে আমি ঘুরছে যে আমি প্রচন্ড ভয় পেয়েছি, এখন আমি কি করবো, একদম শরীর একদম পুরো শক্ত হয়ে আছে। এই মোমেন্টে দেখলাম যে আমি মানে চোখ বন্ধ করে আমি টের পাচ্ছি যে সে কি করলো, আস্তে করে উঠে যখন দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে আস্তে 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 সে আমার পেছনে আসছে। পেছনে আসার পরে ঠিক আমি কিন্তু বললাম যে আমার বালিশটা উঁচু, মাথাটা বেডের থেকে বাইরে, একটু বাইরে আছে, ঠিক আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে। মাথার কাছে যখন এসে দাঁড়িয়েছে, তার যে নিঃশ্বাসটা আমি টের পাচ্ছি, আমার কপালের দিকে যে গরম বাতাসটা আছে সেই বাতাসটা টের পাচ্ছি, এবং তার পেটটা যে নিঃশ্বাসের সাথে সাথে আপনার আপ ডাউন করছে সেটা আমি একদম সুস্পষ্ট ভাবে আমার চুলের মধ্যে আমি টের পাচ্ছি। আমি তো প্রচন্ড ভয়, এখন আমি কি করবো, আমি চিন্তা করলাম যে এখন আমি মানে এই ভয়টা কাটানোর জন্য আমি কি করবো। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম যে একটাই মতো উপায় আছে, সেটা হচ্ছে লাইট জ্বালা। আমি যদি লাইট জ্বালাতে পারি তাহলে হয়তো বা আমি মানে এখান থেকে রেস্কিউ পাবো। এখন লাইট যে জ্বালাবো, লাইট তো ধরেন সুইচ বোর্ডটাতে একটু উপরে, আমার পাশেই সুইচ বোর্ডটা উপরে। একটা লাফ দিয়ে আমি সুইচ বোর্ডে চিন্তা করলাম যে কোন সুইচটা, কারণ লাইটে অনেকগুলো সুইচ বোর্ড আছে, ফ্যান আছে, আমি সবগুলো সুইচ একবারে দিয়ে দিই। তো একবারে দিয়ে দেওয়ার পর দেখি যে না, কিছুই না। এরপরে আমি আরো মানে আমি এরপরে থেকে আমি কখনোই আপনার হচ্ছে লাইট অফ করে আমি আর ঘুমাতাম না, আমি সবসময় লাইট জ্বালিয়ে ঘুমাতাম। তখন আমি মাঝে মাঝে টের পেতাম যে আপনার হচ্ছে যে জানলা দিয়ে আমি দেখতাম যে কেউ একটা শ্যাডো আপনার মুভ করছে। তা আমি
যেহেতু মানে তখন হচ্ছিল ইয়াং, মানে এই ভয়টা, আর আমি তখন বললাম যে দোয়া টোয়া পড়ে সবসময় আমি ঘুমাতাম। কিন্তু আমি কখনোই নেভার এভার আমি এটা আমার প্যারেন্টস এর সাথে বা কারোর সাথে আমি কখনো শেয়ার করিনি যে এটা হ্যালুসিনেশন কিনা আমি জানি না। বাট হ্যালুসিনেশন হলে আমি যে ছাদের উপরে যে ধূপ ধূপ শব্দটা, এই শব্দটা আমি কিভাবে, এটা তো আমার হ্যালুসিনেশন না, কারণ আমি অনেকবার ট্রেস করেছি, আমি কখনোই পাইনি। এটা আমার একটা ছোট্ট মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স। ধন্যবাদ আপনাকে, আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। আবার আসলে শেষ করতে ইচ্ছা হ্যাঁ, করছে না। আজকে মনে হচ্ছে যে রাসেল ভাই আরো একটা ঘটনা বলি। আপনি থাকেন, আমিও থাকি। আসলে রাত 2টা বেজে গেছে, আমরা তো সেই 10টা থেকে এখানে আছি, 4 ঘন্টা হয়ে গেছে। তো একবারের জন্য মনে হয়নি যে ইস ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে বা কিছু একটা। আমার স্লাইটলি মাথা ব্যথা ছিল, কিন্তু আমি রাসেল ভাইটা ভুলে গেছি। এই সবার সাথে দেখা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে, ছবি তুলছি, আলাদা একটা আজকে খুব ভালো লাগছে এখানে। আজকে আমার কাছে মনে হচ্ছিল যে এরকম যদি হতো যে সবাই থাকতো, সবাই, এভরিওয়ান, মানে যারা যারা শুনছেন আমাদেরকে, যারা রেগুলার শোনেন, তারা সবাই যদি থাকতেন, সবাই মিলে একসঙ্গে যদি কোনোদিন এরকম একটা সুযোগ হয় যে সামনাসামনি বসে প্রোগ্রাম করবো আমরা কোনো একটা বড় স্টেডিয়ামে, কেমন হয়? ভালো হয়। স্টেডিয়ামের কথা বলতে চাই না রাসেল ভাই, কিন্তু সবাই যদি আসে তাহলে একটা স্টেডিয়ামে হবে না। হ্যাঁ, একটা হবে না। আমরা বাবু ভাইয়ের কাছে শুনি যে লিসনারদেরকে আমরা শেষ করবো। হ্যাঁ রাসেল ভাই, আজকে তো আসলে অসাধারণ শো, আমরা বেশ এনজয় করছি যে সময় এসেছি, আর সময় শেষ হচ্ছে না, ইচ্ছা করছে আরো অনেক কিছু শেয়ার করতে। আমারও ইচ্ছা করছিল যে আরো অনেক কথা থাকলো ভেতরে, এই অতীতের ভূত এফএম গুলো মনে পড়ছে বিভিন্ন সময়। সেটাই তো আমরা চেষ্টা করেছি, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করেছি। মাসুম ভাই কিছু বলেন, আমরা শেষ করছি এখন। তো আমরা শুনতে চাই মাসুম ভাইয়ের কাছ থেকে কিছু। মানে কি আর বলবো, শো এতদিন চললো সুন্দরভাবে, আগামীতেও চলবে আশা করি। এবং আপনাদের দোয়া থাকলে এবং আপনারা যদি আমাদেরকে প্রপারলি সাপোর্ট করেন, তো আমরা মনে হয় যতদিন রেডি করতে থাকবে ততদিন ভূতেশন থাকবে আশা করি। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ গ্রামীণ ফোন ফর ইউর সাপোর্ট। আমরা আপনারা না থাকলে আসলে আমরা এতদূর পর্যন্ত যে এসেছি, আরো সামনে যেতে চাই।